হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের দিনকাল ভালো যাচ্ছে, তোমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ব্রাদার সবাই অনেক ভালো আছে। আজকে আমরা পড়বো গতিবিদ্যা। গতিবিদ্যার লেকচার নাম্বার 1 এবং গতিবিদ্যা তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের 3 নাম্বার চ্যাপ্টার। এবং একটা সময় ছিল যখন এই গতিবিদ্যা চ্যাপ্টারটা পড়ানো হতো না, শর্ট সিলেবাসের বাইরে ছিল এটা। তো অনেক বছর এই চ্যাপ্টারটা পড়ানো হয় নাই, রিসেন্টলি আবার পড়ানো শুরু হচ্ছে। মজার একটা চ্যাপ্টার, দারুণ একটা চ্যাপ্টার, মানে পড়ে তুমি খুব মজা পাবা, মানে ভয়ঙ্কর মজা পাবো তুমি এই চ্যাপ্টারটা পড়াশোনা করে। কারণ তুমি রিয়েল লাইফের সাথে খুব রিলেট করতে পারবা। তোমার প্রত্যেক জীবনে যেই ঘটনাগুলো ঘটে ওইটা নিয়েই একদম ডিটেলসে পড়াশোনা করা হবে গতিবিদ্যা চ্যাপ্টারে, বুঝছো? সো খুব মজা লাগবে। তোমাদের সাথে আছে আমি তোমাদের পারভেজ ভাইয়া, পড়াশোনা করছি বুয়েটে ট্রিপল ডিপার্টমেন্টে। অলরাইট, চলো গতিবিদ্যা। আমি একদম জিরো থেকে শুরু করবো। আমি ধরে নেব তুমি কিছুই জানো না, তুমি একদম নাদান বাচ্চা শিশু। এই যে পরশুদিন তুমি জন্মাইছো, কালকে তুমি হাঁটা শিখছো, কথা বলা শিখছো, বাংলা ভাষা শিখছো, আজকে আমরা ক্লাস করতেছো। এইটা ধরা আমরা পড়াশোনা করতেছি। প্রথম দিকের পার্টগুলো তোমরা এসএসসিতে হয়তো একবার পড়ছো বা পড়ো নাই, আমি জানি না মনোযোগী ছিল কি ছিল না এসএসসিতে। একদম কমন জিনিসপত্র, বাট স্টিল আমি একদম জিরো থেকে পড়াবো। ওকে, দেখো, একটা বস্তু, যে কোনো একটা বস্তু, তুমি একটা বস্তু, আমি একটা বস্তু, এই যে মাইক্রোফোনটা একটা বস্তু, এখানে চেয়ার আছে, অনেক লাইট আছে, এই যে কলম আছে, এই সবগুলো হচ্ছে বিভিন্ন রকমের বস্তু। তো বস্তু দুই রকমভাবে থাকতে পারে, বস্তু দুই রকমভাবে থাকতে পারে। সে আইদার গতিশীল থাকবে, গতিশীল মানে কি, নড়াচড়া করবে, একদম খাঁটি বাংলা ভাষায় বুঝো। একটা বস্তু হয় সে নড়াচড়া করবে, অথবা সে চুপচাপ স্থির থাকবে। কাজে একটা বস্তু যদি নড়াচড়া করে আমরা এটাকে বলি গতিশীল অবস্থা, এবং একটা বস্তু যদি স্থির থাকে আমরা এটাকে বলি স্থিতিশীল অবস্থা। তুমি যে নড়াচড়া করতেছো, ভালো লাগতেছে না ভাই, আজকে খুব মেজাজ খারাপ, এই যে এটা হচ্ছে গতিশীল অবস্থা। আর তুমি চুপচাপ ডিপ্রেশনে, মানে এই যে অল্প শোকে পাথর হয়ে যায় না মানুষ, তুমি পাথর হয়ে গেছো চুপচাপ, তোমার জীবনে কোনো আর চাওয়া পাওয়া নেই, এটা হচ্ছে স্থিতিশীল অবস্থা, বুঝছো? আচ্ছা, এখন একটা বস্তু গতিশীল নাকি স্থিতিশীল কিভাবে বুঝবা? বুঝবা কিভাবে? হ্যাঁ ভাই, একটা বলদের মতো প্রশ্ন করলেন আপনি, একটা বস্তু গতিশীল না স্থিতিশীল কিভাবে বুঝবো? দেখে বুঝবো, তাই না? যে একটা বস্তু নড়তেছে আমি দেখলে বুঝবো। আরেকটা প্রশ্ন করি, একটা বস্তু যে নড়তেছে তুমি দেখলে কেমনে বুঝবা? এটা খুবই পরিচিত একটা সিনারিও আছে এটার, এটা খুবই পপুলার একটা এক্সাম্পল আছে এটা। যে একটা বাস, এটা কি একটা বাস, হ্যাঁ বাসটা একটু বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, ধরো এটা একটা হানিফ বাস। এই বাসের মধ্যে তুমি আছো, আর তোমার বউ আছে। এটা হচ্ছে তুমি, হ্যাঁ এটা হচ্ছে তুমি, আর এটা হচ্ছে তোমার বউ। কে কে আছে? তুমি আছো, তোমার বউ আছে। ভাই আমি যদি মেয়ে হই তাহলে তুমি আছো আর তোমার জামাই আছে। এখন বাসটা কি করতেছে? বাসটা খুব সুন্দর একদম হাই স্পিডে যাচ্ছে, খুব জোরে জোরে বাসটা যাচ্ছে। কাজে বাসটা কি গতিশীল, বাস নড়াচড়া করতেছে না, তাহলে বাসটা কি গতিশীল না? গতিশীল, রাইট, ওকে ঠিক আছে। তাহলে বাস গতিশীল, তাহলে বাস কোন দিকে যাচ্ছে? আমি ধরে নিচ্ছি বাসটা ধরো এই দিকে যাচ্ছে, আমি ধরে নিচ্ছি বাসটা এই দিকে যাচ্ছে। আচ্ছা, তাহলে চিন্তা করো তো, বাসের মধ্যে তুমি আসো, বাস যদি এদিকে যায় তাহলে বাসের সাথে তুমিও এদিকে যাচ্ছ। কাজেই যে তুমিও নড়াচড়া করতেছো বাসের সাথে সাথে, তোমার বউ বা তোমার জামাই সেও নড়াচড়া করতেছে বাসের সাথে সাথে। তাহলে দেখো তো, আমি এখানে দাঁড়ায় আছি, আমি দেখলাম ও মাই গড এই বাসটা তো গতিশীল, ও মাই গড বাসের মধ্যে যে জামাই বউ বসে আছে এরাও তো বাসের সাথে সাথেই গতিশীল অবস্থায় আছে। তাহলে আমি কি বলবো? যে ভাই তোমরা এই তিনটা বস্তুই এখানে গতিশীল। কিন্তু 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 দেখো, কাহানি মে টুইস্ট কাহা সে আতা হ্যাঁ, দেখো এই যে তুমি তুমি কি দেখতেছো যে আমি তো ভাই চুপচাপ বসে আছি, আমার সামনে আমার বউও তো চুপচাপ বসে আছে, আমরা কেউই তো নড়াচড়া করতেছি না। তাই তুমি দেখবা না, ধরো একদম কেবিন বাস, মানে বাসের কখনো কেবিন হয় কিনা আমি জানি না, ধরো বাসের জানলা টানলা সব কিছু লাগানো, চারিদিক থেকে বন্ধ, বুঝার কোনো উপায় নাই যে বাসটা কি যাচ্ছে নাকি যাচ্ছে না, একদম সেই সুন্দর, একদম আরাম, মানে কোনো ঝাঁকাঝাঁকি কিছু নাই, তুমি বসে আছো, আমার বউ বসে আছে, সব আটকানো। তোমার কি মনে হবে যে আমার বউ তো চুপচাপ বসে আছে, আমিও তো চুপচাপ বসে আছি ভাই, আমরা কেউ তো নড়াচড়া করতেছি না, আমরা স্থির। কাজেই দেখো, আমি দেখতেছি তোমরা গতিশীল, কিন্তু তুমি আবার দেখতেছো যে তুমি তোমার বউ আমরা তো এই যে বাসের মতো সুন্দর চুপচাপ বসে আছি, আমরা তো গতিশীল না। কাজেই একটা বস্তু নড়াচড়া করতেছে নাকি নড়াচড়া করতেছে না, গতিশীল নাকি সে স্থির, এটা নির্ভর করে কার ওপরে? এটা নির্ভর করে কে ঘটনাটা দেখছে তার উপরে। ঘটনাটা কে দেখছে তার উপরে। আমি এখান থেকে দেখলে আমার কাছে গতিশীল মনে হবে, তুমি ভেতর থেকে দেখলে তোমার কাছে মনে হবে আরে সব কিছু তো চুপচাপ স্থির শান্ত, আমরা তো স্থিতিশীল অবস্থায় আছি, তাই না? এটাই মনে হওয়া স্বাভাবিক। এই যে, তাহলে
কেউ একজন মানে ঘটনাটা কে দেখতেছে তার উপর নির্ভর করবে একটা বস্তু গতিশীল না স্থিতিশীল। এই যে যেই লোকটা ঘটনাটা দেখতেছে, আমি দেখতেছি সে গতিশীল, কাজেই আমার সাপেক্ষে, এটাকে বলে সাপেক্ষ, যে আমি দেখছি তারা গতিশীল, এটাকে আরেকটু সুন্দর বাংলায় বলে আমার সাপেক্ষে তারা গতিশীল, আমার সাপেক্ষে তারা গতিশীল। ঠিক আছে, ওকে। এই যে যখন কোনো কিছুর সাপেক্ষে হিসাব হয় এটাকে বলে আপেক্ষিক। তাহলে ধরো এইটা হচ্ছে আমি, আমি এই জায়গায় আছি, চুপচাপ স্থির আছি, আমি দেখবো এরা সবাই হচ্ছে গতিশীল, এই যে আমি যার সাপেক্ষে, যে যেই অবস্থান, যেই বিন্দু, আমাকে একটা বিন্দু চিন্তা করো, আমি ক্ষুদ্র একটা মানুষ, আমি একটা বিন্দু, যেই বিন্দুর সাপেক্ষে, যেই বিন্দু দেখে বলতেছে এরা গতিশীল, যেই বিন্দু বলতেছে এরা গতিশীল, বিন্দু এখানে চুপ আছে, এরা সবাই এখানে সরে যাচ্ছে, এই বিন্দুর সাপেক্ষে বিন্দু দেখতেছে এরা গতিশীল, এটাকে আমরা বলি প্রসঙ্গ বিন্দু। খুব একদম মনোযোগ দিয়ে মনের পাতায়, স্মৃতির খাতায় লিখে রাখতে হবে, এটাকে বলা হয় প্রসঙ্গ বিন্দু। এটাকে কি বলা হচ্ছে? প্রসঙ্গ বিন্দু, কাজে প্রসঙ্গ বিন্দু কি জিনিস? যে বা যেই বিন্দুর সাপেক্ষে তুমি অন্য বস্তুর গতিশীল না স্থিতিশীল এগুলো তুমি তুলনা করবা, যেই এই বিন্দুটা এখানে চুপচাপ আছে আর এরা তো সরে যাচ্ছে, তাহলে এরা গতিশীল, বুঝছো? ওকে। যদি প্রসঙ্গ বিন্দু চেঞ্জ হয়ে যায় তাহলে বস্তুর গতিমতি সব কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন যদি তুমি বাসের মধ্যে চেয়ার টেয়ার আছে না, ধরো এখানে একটা চেয়ার আছে, এখানে একটা চেয়ার আছে, অনেক কিছুই আছে, খুবই বিচ্ছিরি একটা চেয়ার হয়েছে, ছি। তো ধরো এই চেয়ারটাকে তুমি প্রসঙ্গ বিন্দু চিন্তা করলা, এখানে একটা চেয়ার আছে, বুঝছো, এই চেয়ারটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু। তুমি ধরে নিছো এখানে যে চেয়ারটা আছে, এই চেয়ারটা হচ্ছে তোমার কি প্রসঙ্গ বিন্দু, তুমি ধরে নিছো এইটা প্রসঙ্গ বিন্দু। তাহলে দেখো তো, তুমি যদি এইখানে থাকতে, এই প্রসঙ্গ বিন্দুতে থাকতা, তোমার কি মানুষ দুইটাকে স্থির মনে হইতো নাকি গতিশীল মনে হইতো? তুমি বাসের মধ্যে, তুমি একটা প্রসঙ্গ বিন্দু, তুমি বাসের মধ্যে, তাহলে কি তোমার এই মানুষ দুইটাকে গতিশীল মনে হবে নাকি স্থির মনে হবে? অবশ্যই স্থির মনে হবে। তুমিও বাসের মধ্যে, ওরাও বাসের মধ্যে, তুমিও চুপচাপ, ওরাও চুপচাপ, মনে হবে সবাই স্থির অবস্থায় আছে। কাজেই প্রসঙ্গবিন্দু হচ্ছে এমন একটা বিন্দু, তুমি যার সাপেক্ষে, যেই বিন্দুর সাপেক্ষে তুমি অন্য যে কোনো বস্তুর গতি বা স্থিতি, সে নড়াচড়া করতেছে নাকি করতেছে না, এটা হিসাব করো। কাজে প্রসঙ্গবিন্দু ক্লিয়ার কিনা বলবা? ওকে, তাহলে প্রসঙ্গবিন্দু আমাদের ক্লিয়ার। কি জিনিস এটা? এমন বিন্দু যেটা অন্য বস্তু গতিশীল নাকি স্থিতিশীল এটা বোঝায়। ফ্যান্টাস্টিক। এখন ধরো খালি বিন্দু দিয়ে তো আসলে জীবনে সব কিছু করা যায় না, আমাদের একটা সিস্টেম দরকার হয়। হ্যাঁ, যেমন আমি কি বললাম কি তুমি কিছুই বোঝো নাই। তোমাদের খুবই পরিচিত একটা জিনিস হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ। ওই যে গ্রাফ আঁকাইছো না, এক্স অক্ষ ওয়াই অক্ষ, হ্যাঁ গ্রাফ আঁকাইছো না জীবনে, এক্স অক্ষ ওয়াই অক্ষ। এই দেখো, এটা হচ্ছে আমাদের ধরো এক্স অক্ষ, এটা কি, এটা এক্স অক্ষ, এটা কি, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। একটা হচ্ছে এক্স অক্ষ এবং আরেকটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, দুইটা অক্ষ আমাদের আছে, বুঝছো? এই অক্ষের মধ্যে, এই গ্রাফ পেপারের কথাই তুমি চিন্তা করো, এই গ্রাফ পেপারের মধ্যে ধরো একটা মাছি উইরাই সেখানে বসছে, এটা কি, এটা একটা মাছি, এটা তুমি একটা ভীমরুলও বলতে পারো, একটা মশাও বলতে পারো, এটা কি একটা মশা। হ্যাঁ, আমি তোকে জিজ্ঞেস করলাম ভাই মশাটা কোন জায়গায় আছে, কি জিজ্ঞেস করছি আমি তোমাকে? বলছি ভাই মশাটা কোন জায়গায় আছে, মশাটা কোন জায়গায় আছে। তাহলে তুমি ওকে কি বলবা? যে ভাই মশাটাই যে এই কাগজের মধ্যে বসে আছে। আর আমি তো বুঝতেছি না কাগজের মধ্যে কোন জায়গায়। হ্যাঁ মিয়া, কাগজের মধ্যে মশা আছে বললে হবে? মশা কাগজের মধ্যে কোন জায়গায় আছে আমাকে এটা বলো। তখন তুমি কি বলবা? তখন তুমি বলবা দেখেন ভাই এত রাগ করেন না, এত গরম হয়েন না, মাথা একটু ঠান্ডা করেন, দেখেন এই যে এখানে যে ওয়াই অক্ষ আছে এবং এখানে যে এক্স অক্ষ আছে। আমি বললাম হ্যাঁ আছে, তো কী হয়েছে? তো তুমি বলবা দেখেন ভাই এই যে ওয়াই অক্ষ, সে ওয়াই অক্ষ থেকে, সে ওয়াই অক্ষ থেকে এতটুকু দূরে আছে। তোমাকে বলে দিলা সে ওয়াই অক্ষ থেকে 10 সেন্টিমিটার দূরে আছে। এখন ওয়াই অক্ষ থেকে 10 সেন্টিমিটার তো এইখানেও হয়, ওয়াই অক্ষ থেকে 10 সেন্টিমিটার তো এখানেও হয়, ওয়াই অক্ষ থেকে 10 সেন্টিমিটার তো এখানেও হয়। কোন জায়গায় বুঝবো কেমনে? তোমাকে বললা যে ভাই দেখেন ও আসলে ওয়াই অক্ষ থেকে এতটুকু এখানে আছে, আবার সে এক্স অক্ষ থেকে এতটুকু উপরে আছে। সে ওয়াই অক্ষ থেকে এতটুকু সাইডে, এক্স অক্ষ থেকে এতটুকু উপরে, যান আপনি ওরে পায়ে যাবেন। তাহলে দেখো আমি কিন্তু এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে এর অবস্থানটা বলে দিতে পারলাম, তাই না? এর অবস্থানটা বলে দিতে পারলাম যে ধরো তুমি ওয়াই অক্ষ থেকে ভাই 5 সেন্টিমিটার ডানে যান, এক্স অক্ষ থেকে আপনি 7 সেন্টিমিটার উপরে যান।
তাহলেই যেই বিন্দুটা সেই বিন্দুতে আপনি দেখবেন মশাটা আছে। তাহলে এটা হচ্ছে এমন একটা ব্যবস্থা, এই অক্ষগুলো হচ্ছে এমন একটা ব্যবস্থা যেটা অন্য একটা বস্তুর অবস্থানকে বোঝাচ্ছে, তাই না? শুধু কি অবস্থান, সে যদি নড়াচড়া করে এটাকে বুঝতে পারবো না? বলতো এই মশাটা যদি এখন নড়াচড়া শুরু করে তাহলে কি বুঝতে পারবো না আমি? বোঝার কি কোনো উপায় আছে? যদি মশাটা নড়াচড়া শুরু করে, এখন এই মশাটা এখান থেকে নড়ে তার ইচ্ছা হয়েছে সে এখন এইখানে চলে আসছে, তাহলে আমি কি বলতে পারবো না? দেখে তো বুঝতে পারবো যে মশাটা নড়ে গেছে। মশাটা যে নড়াচড়া করতেছে দেখেই বলতে পারবো। কিভাবে বলতে পারবো? বেশি উপরে উঠাই দিছি। মশাটা যে নড়ে গেছে এটা আমি কিভাবে বলতে পারবো? আমি তখন দেখব যে কারণ কারণ তার ওয়াই অক্ষ থেকে দূরত্বটা চেঞ্জ হয়ে গেছে, তার এক্স অক্ষ থেকে দূরত্বটাও চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল এক্স অক্ষ থেকে এতটুকু, এখন বেড়ে গেছে। ওয়াই অক্ষ থেকে এতটুকু ছিল, এখন বেড়ে গেছে। কাজেই অক্ষ ব্যবস্থা যেটা, অক্ষ ব্যবস্থা থেকে আমি এই যে মশা সে যে নড়াচড়া করছে এটা বলে দিতে পারতেছি, তাই না? তাই না? তাই না? তাই না? কাজে এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ হচ্ছে এমন একটা কাঠামো বা এমন একটা সিস্টেম বা এমন একটা ব্যবস্থা যেটা অন্য একটা বস্তুর গতিশীল হয়েছে নাকি হয়নি, সেটা গতিশীল নাকি স্থির, সে নড়াচড়া করে নাকি করে না ব্যাখ্যা করা যায়। এইটাকে আমরা বলি প্রসঙ্গ কাঠামো। এটাকে আমরা বলি প্রসঙ্গ কাঠামো। এই যে এটাকে আমরা বলি প্রসঙ্গ কাঠামো। এই পুরো জিনিসটাকে আমরা বলি প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ কাঠামো। এত বিচ্ছিরি হাতের লেখা কার হয় রে? তাহলে বলো তো আমারে প্রসঙ্গ বিন্দু কোনটা? প্রসঙ্গ বিন্দু হচ্ছে এমন একটা বিন্দু যার সাপেক্ষে কোনো বস্তুর গতিশীল বা স্থিতিশীল অবস্থা ব্যাখ্যা করা যায়। আর প্রসঙ্গ কাঠামো কি জিনিস? প্রসঙ্গ কাঠামো হচ্ছে এমন একটা কাঠামো বা এমন একটা সিস্টেম যার মাধ্যমে অন্য আরেকটা বস্তুর গতিশীল বা স্থিতিশীল অবস্থা ব্যাখ্যা করা যায়। সো যদি বিন্দু হয় তাহলে প্রসঙ্গ বিন্দু, যদি একটা কাঠামো হয় উদাহরণ হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এগুলোকে আমরা বলি প্রসঙ্গ কাঠামো। মনে রাখবা প্রসঙ্গ কাঠামোর যে মূল বিন্দু, মানে এক্স অক্ষ ওয়াই অক্ষের যেটা মূল বিন্দু, এটা হয় না মূল বিন্দু, এইটাকে বলা হয় প্রসঙ্গ বিন্দু, মানে এটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু। সো যদি খালি প্রসঙ্গ বিন্দু থাকে তাহলে তো থাকলো, আর যদি প্রসঙ্গ কাঠামো থাকে তাহলে সেই কাঠামোর মূল বিন্দুকে বলে হচ্ছে প্রসঙ্গ বিন্দু। বুঝলাম? এই হলো আমাদের ব্যাপার স্যাপার যে কোনটা প্রসঙ্গ বিন্দু আর কোনটা প্রসঙ্গ কাঠামো। আশা করি বুঝতে পারছো। ওকে, ঠিক আছে ভাই, প্রসঙ্গ বিন্দু প্রসঙ্গ কাঠামো তো বুঝছি। তাহলে এই দেখো তো, এই যে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকাইছিলাম না, সেটা হচ্ছে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। এক্স অক্ষ ওয়াই অক্ষ যেটা আমরা আঁকাইছিলাম সেটাকে দুইটা মাত্রা না, এটা আমাদের লাগবে না। এই স্লাইডটা দেখো, এই যে আমরা এখানে যে এক্স অক্ষ আঁকাইলাম ওয়াই অক্ষ আঁকাইলাম, দুইটা অক্ষ ছিল না বলতো এখানে? যেই কয়টা অক্ষ থাকে একটা প্রসঙ্গ বিন্দু, এক প্রসঙ্গ কাঠামোতে যেই কয়টা অক্ষ থাকে তাকে বলা হয় তার মাত্রা। ভাই কি বললেন? কিছু বুঝি নেই। বললাম প্রসঙ্গ কাঠামো। অনেকভাবে প্রসঙ্গ কাঠামো ব্যাখ্যা করা যায়। সবচেয়ে বেশি তুমি যেই কাঠামোটা দেখবা সেটা হবে অক্ষ ব্যবস্থা, এক্স অক্ষ ওয়াই অক্ষ। দুইটা অক্ষ আছে। দুইটা অক্ষ থাকার অর্থ কি? দুইটা অক্ষ থাকার অর্থ হচ্ছে এই অক্ষ বলতে পারে সে এক্স অক্ষ থেকে কতটুকু সরে গেছে, সে ওয়াই অক্ষ থেকে কতটুকু সরে গেছে। সে দুই ধরনের পরিবর্তন ব্যাখ্যা করতে পারে। এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে কাঠামোটা আছে সে দুই ধরনের পরিবর্তন ব্যাখ্যা করতে পারে। সেটা হচ্ছে এক্স অক্ষ থেকে কতটুকু পরিবর্তন, আগে সে ছিল এতটুকু এখন গেছে এতটুকু। ওয়াই অক্ষ থেকে কতটুকু পরিবর্তন, আগে ছিল এতটুকু এখন ভাই চলে গেছে এত দূরে। কাজেই দুই ধরনের পরিবর্তন সে ব্যাখ্যা করতে পারে। যদি এই মশাটা, সে মশা খালি যে এখানেই উড়বে এমন তো না, মশাটা তো উড়ে তোমার কাছে উড়ে চলে যেতে পারে। সো এই মশাটা উড়ে ক্যামেরার সামনে বনবন করে চলে আসছে, বুঝছো? একদম সোজাই উপর দিকে উঠছে, একদম সোজা এটা উপর দিকে উঠছে, বুঝছো? একদম এই সোজা বরাবর উপর দিকে সে উঠছে। তাহলে সে কিন্তু উড়ে একটু সামনে আসছে। সে এক্স অক্ষ থেকেও সরে নাই, ওয়াই অক্ষ থেকেই সরে নাই। সে কিন্তু এক্স অক্ষ থেকে যত উপরে ছিল এখনও কিন্তু ততই উপরে আছে, ওয়াই অক্ষ থেকে যত দূরে ছিল এখনও কিন্তু ততই দূরে আছে, কিন্তু সে এই বরাবর সে কিন্তু সরে গেছে, রাইট? সো এই ধরনের গতি কিন্তু এইটা ব্যাখ্যা করতে পারে না। এটার সীমাবদ্ধতা হচ্ছে এটা একটা দ্বিমাত্রিক কাঠামো, শুধু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এই দুইটা মাত্রা থেকে সে অবস্থানের পরিবর্তন ব্যাখ্যা করতে পারে। এটাকে আমরা বলছি দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। এই কাঠামোটা এটা হচ্ছে আমাদের দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, যেটাকে ইংলিশে দ্বিমাত্রিককে বলা হয় 2D। তোমরা দেখছো না 2D সিনেমা 3D সিনেমা বলে না,
এটা হচ্ছে 2D প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, আচ্ছা এবার ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। ভাই রে ভাই, ত্রিমাত্রিক 3D মনে রাখবা। ত্রিমাত্রিক, মানে হচ্ছে 3, মাত্রা মানে হচ্ছে ডাইমেনশন, তাহলে মানে 3 আর ডাইমেনশনের ডি, এটা হচ্ছে 3D। এটা হচ্ছে 3D ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো বা 3D প্রসঙ্গ কাঠামো। ওকে, দেখো দেখো এখন তুমি এটাকে এইভাবে চিন্তা করতে পারো যে এইখানে তাহলে ত্রিমাত্রিক 3টা মাত্রা থাকবে, 3টা অক্ষ থাকবে। দ্বিমাত্রায় 2টা অক্ষ ছিল, এক্স অক্ষ ওয়াই অক্ষ। ত্রিমাত্রিকে 3টা অক্ষ থাকবে, এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। ভাই কী করলেন, কিছুই তো বুঝলাম না। দেখো এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, কোনো সন্দেহ আছে, কোনো রাগ আছে, কোনো ক্ষোভ আছে, অভিমান আছে? না ভাই, এক্স অক্ষ তো এমনই হয়। এটা হলো ওয়াই অক্ষ, সহমত কি সহমত না, বুঝছো? কোনো রাগ অভিমান খুব কিছু আছে? না না ভাই নাই। এক্স অক্ষ ওয়াই অক্ষ তো এরকমই হয়, তাহলে তোমার বড় করে আঁকা একটু, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, তাই না? এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এত বেশি বড় হয়ে গেছে এটা। ওকে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। এখন আমি তোকে বললাম না যে সে এক্স অক্ষ থেকে তার অবস্থানের পরিবর্তন ব্যাখ্যা করতে পারে, ওয়াই অক্ষ থেকে তার অবস্থানের পরিবর্তন ব্যাখ্যা করতে পারে, কতটুকু সরে টরে গেছে। কিন্তু এই যে উপর নিচে কতটুকু গেল, এইটা তো সে ব্যাখ্যা করতে পারে না। তুমি বলতে পারবা যে এক্স অক্ষ থেকে যান, এক্স অক্ষ দিয়ে যায়, এক্স অক্ষ থেকে এতটুকু উপরে উঠবেন, ওয়াই অক্ষ থেকে এতটুকু ডানে যাবেন, তাইলে যেখানে মিলিত হবে এটাই হলো আমাদের সেই বিন্দুটা। কিন্তু এই বিন্দুটা যদি একটু সামনে এমনি চলে আসে, তাহলে কতটুকু বাইরের দিকে আসলো এটা তো আর বোঝা যাচ্ছে না। এটা কেমনে বুঝবো? যদি বাইরের দিকে একটা অক্ষ থাকতো তাহলে আমি বলতাম, যদি বাইরের দিকে একটা অক্ষ থাকতো তাহলে আমি বলতে পারতাম যে আপনি একটা কাজ করেন, এই যে অক্ষটা আছে এই অক্ষ বরাবর আপনি এতটুকু সামনে চলে যান, তাই না? যেমন এখানে একটা বিন্দু, এটার মধ্যে একটা বিন্দু, তুমি বলতে পারবা যে আপনি এক্স অক্ষ দিয়ে এতটুকু যাবেন, ওয়াই অক্ষ দিয়ে এতটুকু যাবেন। তাহলে এই যে ওয়াই অক্ষের দূরত্ব, এক্স অক্ষের দূরত্ব, আপনি এক্স দিয়ে এতটুকু যাবেন, ওয়াই দিয়ে এতটুকু যাবেন, গেলে এই বিন্দুতে আপনি পৌঁছাবেন। এখন এই বিন্দুটা একটু সামনে চলে আসছে, এই বিন্দুটাই ক্যামেরা বরাবর সামনে চলে আসছে, তাহলে এইখানে আমি আসবো কেমনে? তোমাকে বলতে হবে আরেকটা অক্ষ আছে সোজা ক্যামেরার দিকে, ওই অক্ষ বরাবর আপনি এতটুকু সামনে আগান, তাই না? এটাকে আমরা বলি 3D বা ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। সো তাহলে ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামোয় একটা অক্ষ থাকে এই দিকে, একটা অক্ষ থাকে এই দিকে, আরেকটা অক্ষ থাকে সোজা তোমার দিকে, সোজা তোমার দিকে। এটাকে আমরা এইভাবে আঁকাই। এটা মানে মনে করো না এই দিকে, এইটা মানে হচ্ছে সোজা তোমার দিকে। তুমি এটাকে কিভাবে কল্পনা করবা যে ভাই আমার মাথা খুবই দুর্বল, ভাই আমি তো বুঝতেছি না আপনি কি কইতেছেন, কোন দিকে কি যাইতেছে? তোমাদের বাসা আছে না, বাসায় বিভিন্ন কর্নার থাকে না, একদম কোনা, যখন তুমি ছ্যাঁকা খাবা, ডিপ্রেশনে পড়ে যাবা, একদম খুবই মুমূর্ষু অবস্থা, তোমার প্রিয় ক্রাশকে তুমি একটা কথা বলছো, ক্রাশ তোমাকে হাসে উড়াই দিছে যে মোড়ার বাচ্চা মোড়া, তোর সাথে আমি কেন প্রেম করবো, ধরো খুবই খুবই দুঃখজনক একটা বিষয়। এই অবস্থায় তুমি ডিপ্রেশনে বাসার কোনায় যায় লুকায় থাকবা, তাই না? এই যে এটা হচ্ছে সেই বাসার কোনাটা, এটা হচ্ছে বাসার কোনা। এই বাসার কোনায় এইটা হচ্ছে মেঝে, খেয়াল করো, দেখো তো মেঝের মতো মনে হয় নাকি? এইটা হচ্ছে মেঝে, এটা হচ্ছে মেঝে, এইটা হচ্ছে মেঝে, তোমাদের বাসার মেঝে হচ্ছে এইটা, এটা হচ্ছে বাসার মেঝে। এইটা হচ্ছে একটা দেয়াল, এইটা হচ্ছে একটা দেয়াল, এইটা হচ্ছে একটা দেয়াল, এই যে এইটা হচ্ছে একটা দেয়াল, এটা হচ্ছে একটা কি দেয়াল। এই দেয়ালে তুমি তোমার সুখ দুঃখের গল্পগুলো খোদাই খোদাই করে লিখবা যে সে আমাকে স্বীকার করেনি, আমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে, আমাকে অবশ্যই বুয়েটে চান্স পাইতে হবে, মেডিকেলে চান্স পাইতে হবে, আমাকে অবশ্যই বিশেষ ক্যাডার হইতে হবে, তাহলে সে আমাকে পছন্দ করবে আবার। এটা একটা দেয়াল, আর এটা হচ্ছে আরেকটা দেয়াল, এটা হচ্ছে আরেকটা দেয়াল। তাহলে দেখো তো এখন একটু ইমাজিন করতে পারতেছো নাকি? দেখো তো এখন কি একটু ইমাজিন করা যাইতেছে যে অক্ষগুলো আসলে দেখতে কীরকম? ইমাজিন করা যাচ্ছে এখন, বুঝতে পারতেছো? এই যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর সোজা চলে আসছে জেড অক্ষ, তোমার বাসার মেঝে এটা। এই যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর সোজা সোজা বাইরের দিকে চলে আসছে ওয়াই অক্ষ, সরি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, বাইরের দিকে জেড অক্ষ, তোমার বাসার 3টা কোণা। এটাই হচ্ছে আমাদের 3টা প্রসঙ্গ কাঠামো, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর সোজা বাইরের দিকে বের হয়ে চলে আসছে এটা হচ্ছে জেড অক্ষ। এই 3টা অক্ষ দিয়ে এই পুরা রুমের যে কোনো জায়গার অবস্থান ব্যাখ্যা করা যাবে, যে কোনো জায়গার অবস্থান ব্যাখ্যা করা যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তোমরা ভেক্টর যদি পড়ে থাকো তাহলে ভেক্টরে তো অবশ্যই এগুলো আইডিয়া আছে, আমি তাও একদম বেসিক থেকে তোমাদেরকে বুঝাই দিলাম। ওকে,
তাহলে এই হলো আমাদের তিনটা অক্ষ। তাহলে এটাকে আমরা কি বলছি? ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, যেখানে যে কোনো দিকেই যে কোনো কিছুর গতিশীল অবস্থা ব্যাখ্যা করা যায়। এখানে ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো যেখানে তিনটা মাত্রা আছে। ওকে, আচ্ছা, তাহলে স্থিতি ও গতি কি জিনিস? স্থিতি মানে হচ্ছে স্থির অবস্থা। স্থিতি মানে হচ্ছে স্থির অবস্থা। স্থির মানে সে গতিশীল নহে, তার কোনো গতি নাই। গতি নাই, গতি নাই। আর গতি মানে তো অবশ্যই গতি আছে। গতি মানে যার অবস্থানের পরিবর্তন হচ্ছে। একটা সময় এখানে ছিল, তারপরে এইখানে, তারপরে কিছুক্ষণ পরে এইখানে, তারপরে কিছুক্ষণ পরে এইখানে, তাই না? এগুলোকে আমরা বলি স্থিতি ও গতি। মনে রাখবা, পৃথিবীতে কোনো কিছুই আসলে স্থিতিশীল নয়। পৃথিবীতে কোনো কিছুই স্থির নয়। কোনো কিছুই প্রকৃতপক্ষে স্থির নয়। প্রকৃত পক্ষে স্থির নয়। পৃথিবীতে কোনো কিছুই প্রকৃতপক্ষে স্থির নয়। সব কিছুই আসলে গতিশীল। পৃথিবীতে বলা উচিত না, আসলে পৃথিবীতে বলা উচিত না, বলা উচিত মহাবিশ্বে আসলে কোনো কিছুই স্থির নয়। এটা মহাবিশ্বে বলা উচিত। পৃথিবী বলে আমি একটা বিশাল বড় এখানে গ্যাঞ্জাম করে ফেলছি, বিশাল বড় ভুল করে ফেলছি, আমাকে ক্ষমা করে দিন। বিশ্বে কোনো কিছুই প্রকৃতপক্ষে স্থির নয়, সকল কিছুই গতিশীল। কোনো কিছুই স্থির নয়, সকল কিছুই গতিশীল। সকল কিছুই গতিশীল। এখন তুমি আর বলবো, ভাই আপনি কি কইলেন এটা? ভাই আপনি এটা কি কইলেন? আমি তো দেখতেছি রাস্তার পাশে ওই যে গাছটা স্থির অবস্থায় আছে। তুমি আমাকে বলতে পারো না? তুমি কি আমাকে বলতে পারো না যে ভাই আমি তো দেখলাম যে রাস্তার পাশে ওই যে গাছ, একটা মেহগনি গাছ আছে বিশাল বড় সুন্দর, ওই মেহগনি গাছটা স্থির? তুমি তো বলতেই পারো যে এই যে মেহগনি গাছ, এই মেহগনি গাছটা তো ভাই এখানে স্থির, সুন্দর মতো ডালপালা দাও, এই যে মেহগনি গাছটা তো ভাই একটা স্থির অবস্থায় আছে, চুপচাপ আছে, সুন্দর পাখির বাসা, গাছপালা, হ্যানত্যান অনেক কিছু আছে। তোমাকে একটা প্রশ্ন করি, এই যে এই মেহগনি গাছটা তো পৃথিবীর উপর আছে, রাইট? গাছটা তো পৃথিবীর উপর আছে। পৃথিবী কি স্থির? পৃথিবী তো স্থির না, পৃথিবী তো ঘুরতেছে। তাহলে পৃথিবী যদি ঘোরে, আবার পৃথিবী সূর্যের চারিদিকে বনবন করে ঘুরতেছে, তাহলে পৃথিবী যদি গতিশীল হয়, তাহলে গাছও তো পৃথিবীর সাথে সাথে গতিশীল। পৃথিবী তো নড়াচড়া করতেছে, সূর্যের চারিদিকে ঘুরতেছে। তাহলে পৃথিবী যদি ঘোরে, গাছটাও কিন্তু পৃথিবীর সাথেই ঘুরতেছে, গাছটাও কিন্তু গতিশীল, গাছটা কিন্তু স্থির না। তাহলে তুই বলবা তাহলে ভাই ওই যে সূর্য তো সুন্দর মতো আছে চুপচাপ। ধুর বলদ, সূর্য তো এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে ঘুরতেছে, জোরে জোরে দৌড়াচ্ছে, তাহলে সূর্যও কিন্তু গতিশীল। তাহলে ভাই যে গ্যালাক্সি তাহলে স্থির? আরে না, প্রত্যেকটা গ্যালাক্সি কিন্তু গতিশীল অবস্থায় আছে। এটা তোমরা যখন জ্যোতির্বিজ্ঞান পড়বা, জ্যোতির্বিজ্ঞানে দেখবা দারুণ কিছু কনসেপ্ট আছে এটার উপরে, যে সব কিছুই আসলে সরে যাচ্ছে। তার মানে তো আসলে কোনো কিছুই এমন নয় যেটা স্থির থাকে। এটাই, পৃথিবীতে কোনো কিছুই স্থির না। তোমার এই গাছটাকে স্থির মনে হচ্ছে কারণ তুমিও পৃথিবীর মধ্যেই আসো। তুমি একটা কি বলতো, তুমি দেখতেছো গাছটা স্থির, তাহলে তো আমি তোমাকে কি বলবো? প্রসঙ্গ বিন্দু না? তুমি একটা প্রসঙ্গ বিন্দু না? বলো তো, তুমি একটা প্রসঙ্গ বিন্দু কিনা বলো? তুমি দেখতেছো গাছটা স্থির, তাহলে তুমি প্রসঙ্গ বিন্দু। কাজেই তোমার সাপেক্ষে গাছটা স্থির। তোমার সাপেক্ষে, এই যে আমি প্রথমে একটা কথা বলছিলাম, যখন কোনো কিছুর সাপেক্ষে হয় সেটাকে বলা হয় আপেক্ষিক। এটার একটা সুন্দর বাংলা হচ্ছে আপেক্ষিক। সো গাছটা স্থির কখন স্থির? যখন তুমি এটাকে দেখো। গাছটা স্থির যখন তোমার সাপেক্ষে এটা থাকে। গাছটা স্থির যখন তোমার কাছে মনে হয় গাছটা স্থির অবস্থায় আছে। সো গাছের এই যে স্থির অবস্থা, এটাকে আমরা বলি আপেক্ষিক। এটা হচ্ছে আপেক্ষিক। তোমরা ভেক্টরে খুব মোস্ট পসিবলি আপেক্ষিক গতি পড়ে আসছো। আচ্ছা, সো কোনো কিছুই আসলে স্থির না, সব কিছুই আসলে গতিশীল। একদম স্থির বস্তুকে বলা হয় পরম স্থির বস্তু। মানে আসলেই যদি কেউ স্থির থাকতো, সেটাকে বলা হয়তো পরম স্থির বস্তু। কিন্তু পরম স্থির বস্তু মানে একদম স্থির বলে কোনো কিছুই নাই।
দেখে মনে হয় সেটা স্থির, কিন্তু আসলে তুমি যদি একদম রুটে যাও তুমি দেখবা সেও গতিশীল, বুঝছো, সেও কিন্তু গতিশীল। ঠিক আছে, এজন্যই বলা হয় সকল গতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক। সকল গতি আপেক্ষিক মানে কি? মানে তুমি একটা কোনো কিছুর গতি মাপছো, সে স্থির নাকি গতিশীল, তাহলে অবশ্যই তোমার সাপেক্ষে মাপছো যে আমি দ্বারা দ্বারা দেখি তো ওটা কি স্থির নাকি গতিশীল, তাহলে তুমি তোমার সাপেক্ষে অন্য বস্তুর গতি মাপতেছো, তাহলে এটা কি আপেক্ষিক হয়ে গেল না? তোমার সাপেক্ষে তুমি দেখতেছো, অন্য কেউ দেখলে অন্য কিছু দেখতো, কোনো কিছুই কিন্তু লেজিটিমেট সত্যি কথা না, সত্যি বলে কোনো কিছু নাই, সব কিছুই মনে হয় সত্যি কথা, সব কিছুই আপেক্ষিক, বুঝছো? সো সকল গতি কিন্তু আপেক্ষিক, কি কোনো না কোনো আমি প্রসঙ্গ বিন্দু থেকে একটা বস্তুর গতি মাপতেছি, একদম মানে একদম প্রকৃত গতি বলে কোনো কিছু ব্যাখ্যা করা যায় না। হ্যাঁ, ওকে, এবার আসো আমরা একটু মূল পড়াশোনার দিকে ঢুকি। এবার আসো আমাদের দূরত্ব ও সরণ। কি জিনিস দূরত্ব ও সরণ? ধরো ধরো ভাই তুমি ছিলা এইখানে, টেডিং টেডিং টিং, এই যে তুমি ছিলা এইখানে, এটা কে? এটা হচ্ছে তুমি। তোমার এখান থেকে তোমার মন ভালো নাই, তোমার ভালো লাগতেছে না, একটু হাঁটাহাঁটি করা দরকার, তুমি এখান থেকে হেঁটে হেঁটে সামনে চলে আসছো, এখান থেকে হাঁটতেছো, গান গাচ্ছো, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল, ফেরত আসছো আবার গগনে, এখানে তুমি দাঁড়ায় গেলা। তাহলে তুমি আগে ছিলে এইখানে, এখন আসছো এইখানে, কতটুকু তোমার অবস্থানের পরিবর্তন হয়েছে বলো তো আমাকে? তুমি আগে ছিলা ভাই এইখানে, এখন আসছো এইখানে, তাহলে তুমি তোমার জায়গা থেকে কতটুকু সরে গিয়েছো? তুমি তুমি তোমার জায়গা থেকে সরে গিয়েছো এতখানি, এটাকে আমরা বলি সরণ, এটাকে আমরা বলি সরণ। সরণ মানে কি? সরণ মানে সরে যাওয়া। সরণ কথার অর্থ কি? সরণ মানে সরে যাওয়া, সরণ কথার অর্থ হচ্ছে সরে যাওয়া, সে কতটুকু সরে গেছে। সরণ মানে হচ্ছে একদম বাংলা, দেখো বাংলা সংজ্ঞা, কোনো কিছু, কোনো কিছু পূর্বের তুলনায়, পূর্বের তুলনায় কোন দিকে কতটুকু সরছে, কোন দিকে কতটুকু, কোন দিকে কতটুকু সরছে বা সরেছে, কতটুকু সরেছে, সরে যাওয়া, কতটুকু সরে গেছে এটাকে বলে সরণ, কতটুকু সরে যাওয়া এটাকে বলে সরণ। তো তুমি এখানে ছিলা, এখান থেকে তুমি এখানে সরে গেছো, এটাকে আমরা বলি সরণ। সরণ, ফ্যান্টাস্টিক। ধরো তোমার রাস্তা এরকম সোজা না, তোমার রাস্তা হচ্ছে এই দিক যায়, রাস্তা ঘুরে আসে, ঘুরে আসে তোমার এখানে আসতে হয়, তাহলে তোমার রাস্তাটা হচ্ছে বাঁকা, তো তুমি রাস্তা ধরে ধরে এমনে এমনে হাঁটছো, হেঁটে এখানে আসছো, বুঝছো? এই রাস্তা ধরে ধরে তুমি এইভাবে হেঁটে এই জায়গায় আসছো, মানে তুমি সোজা এখান থেকে এখানে যাও নাই, তুমি এখান থেকে ঘুরে 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 এখানে আসছো। তাহলে যে এই পুরা যে পথের দৈর্ঘ্য, এই যে সম্পূর্ণ পথের দৈর্ঘ্য, সম্পূর্ণ পথের যে দৈর্ঘ্য, তুমি ফিতা নিবা, ফিতা নিয়ে যোগ করবা এই দৈর্ঘ্য, দৈর্ঘ্য তুমি ফিতা নিয়ে মাপতে থাকবা যে এই যে পুরো রাস্তাটার দৈর্ঘ্য কত, এই পুরো রাস্তাটার দৈর্ঘ্য কত, ফিতা নিয়ে মাপতেছো পুরো রাস্তাটার দৈর্ঘ্য কতটুকু হয়, তাহলে এই যে পুরো দৈর্ঘ্যটা তুমি পাবা, এটাকে বলা হয় দূরত্ব, এটাকে বলা হয় দূরত্ব, এটাকে বলা হচ্ছে আমাদের দূরত্ব, দূরত্ব, এটাকে আমরা বলি দূরত্ব। দূরত্ব, দূরত্বকে ইংরেজিতে বলে, দূরত্বকে ইংরেজিতে বলে, ইংরেজিতে বলে ডিস্টেন্স, এটাকে ইংলিশে বলে ডিস্টেন্স, আর সরণকে ইংলিশে বলে ডিসপ্লেসমেন্ট। কেন বলতেছি ভাই? দরকার আছে, ইংলিশ জানাটা দরকার আছে। সো ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট খেয়াল করে দেখো, তুমি যখন দূরত্ব হিসাব করতেছো তুমি খালি দূর, এই যে মানটা নিচ্ছ, এটা দৈর্ঘ্যটা নিচ্ছ, এটা কোনো দিক টিক কোনো কিছু নাই, তুমি যে রাস্তা দিয়ে হাঁটছো এই পুরো রাস্তার দৈর্ঘ্যটা খালি মাপবা, এই মানটাই হবে দূরত্ব। কিন্তু যখন তুমি সরণ মাপবা, সরণ মাপার সময় কিন্তু তুমি আগের চেয়ে এই যে কতটুকু সরে গেছো, কোন দিকে সরে গেছো, কোন দিকে কতটুকু, এই দুইটা মানই কিন্তু তোমার জানা লাগতেছে, মানও জানতে হচ্ছে, দিকও জানতে হচ্ছে, মানও জানতে হচ্ছে, দিকও জানতে হচ্ছে। কাজেই সরণ যেটা, সরণ কিন্তু একটা ভেক্টর রাশি, সরণ কিন্তু একটা ভেক্টর রাশি, এটা মনে রাখো। আর এই যে দূরত্ব যেটা,
দূরত্ব যেটা, দূরত্ব কিন্তু একটা স্কেলার রাশি, দূরত্ব কিন্তু একটা স্কেলার রাশি, মাথার মধ্যে রাখো। দূরত্ব হচ্ছে স্কেলার আর সরণ হচ্ছে আমাদের ভেক্টর, বুঝছি? দূরত্ব হচ্ছে স্কেলার, সরণ হচ্ছে আমাদের ভেক্টর। আমরা কিছু অঙ্ক করব, আমাদের এখানে অনেকগুলো অঙ্ক আছে, অঙ্ক করলে আমাদের আইডিয়াগুলো আরও ক্লিয়ার হবে, অঙ্ক করলে আমাদের আইডিয়াগুলো আরও ক্লিয়ার হবে। কাজে একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। তুমি যদি অক্ষ ব্যবস্থা দিয়ে দেখতে চাও, তুমি যদি অক্ষ ব্যবস্থা দিয়ে দেখতে চাও, অক্ষ ব্যবস্থা কী ব্যবস্থা? অক্ষ ব্যবস্থা, যে এটা আমাদের হচ্ছে ওয়াই অক্ষ, এটা আমাদের এক্স অক্ষ, জেড অক্ষ আপাতত নিলাম না, দ্বিমাত্রিক হিসাব করি, 2D নিয়ে হিসাব করি, 3টা মাত্রা নিয়ে আমরা প্রয়োজন ছাড়া আনবো না। হ্যাঁ, 3টা মাত্রা প্রয়োজন ছাড়া আনবো না। সো আগে তুমি ছিলা এই জায়গায়, আগে হয়েছিল এই জায়গায়, এখন তুমি চলে আসছো এই জায়গায়, এখন তুমি চলে আসছো এই জায়গায়, এখানে না, ধরো এই জায়গায় চলে আসছো। তাহলে তোমার সরণ কি হবে? সরণ কি হবে? সরণ হবে এইটা, তাই না? সরণ হবে এইটা, এইটা হলো আমাদের সরণ, এইটা হলো আমাদের কি? এটা হলো আমাদের সরণ। সরণকে আমরা এস দিয়ে প্রকাশ করি, সরণকে আমরা এস দিয়ে প্রকাশ করি, সরণকে আমরা এস দিয়ে প্রকাশ করি। আর দূরত্বকে আমরা ডি দিয়ে প্রকাশ করি, দূরত্বকে আমরা ডি দিয়ে প্রকাশ করি, সরণকে আমরা এস দিয়ে প্রকাশ করি, সরণকে আমরা এস দিয়ে প্রকাশ করি। আর যদি ধরো তুমি এখান থেকে যেখানে গেছো, প্রথমে তোমার এটা হলো আদি অবস্থান, এটা হচ্ছে আমার আদি অবস্থান, এটা হচ্ছে আমার শেষ অবস্থান, ঠিক আছে? আদি অবস্থান আর এটা হচ্ছে আমার শেষ অবস্থান। তুমি এখান থেকে সোজা যাও নাই, এখান থেকে তুমি এখানে সোজা যাও নাই, তুমি এই দিক দিয়ে ঘুরে 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 এইভাবে তুমি এখানে আসছো। তাহলে দূরত্ব কীভাবে হিসাব করবা? খুবই সিম্পল ভাই, খুবই সিম্পল ভাই। দূরত্ব কেমন হিসাব করবা? এই পুরো রাস্তা ধরে ধরে তোমার ফিতা দিয়ে দৈর্ঘ্যটা মাপা লাগবে, যে এই পুরো রাস্তার ফিতা দিয়ে ধরে ধরে দৈর্ঘ্য কত হয়, সেটা হবে আমাদের দূরত্ব, সেটা হবে আমাদের দূরত্ব, এইটা হবে আমাদের দূরত্ব, ঠিক আছে? একটা হলো সরণ, একটা হচ্ছে দূরত্ব। হ্যাঁ, ক্লাসে কি কোনো সমস্যা হচ্ছে? না সমস্যা হচ্ছে না, নোয়েল ভাই তো পুরো এরিয়া নষ্ট করে দিতেছে। সমস্যা নাই। তাহলে দূরত্ব আর সরণ যে আমরা দেখলাম, এই ইটস ওকে, ইটস ওকে। সো দূরত্ব আর সরণ যে আমরা দেখলাম, এই দূরত্ব আর সরণের উপর কিছু গাণিতিক সমস্যা করি, সমস্যা করবো না, সমস্যার সমাধান করবো। হ্যাঁ, সমস্যার সমাধান করবো, সমস্যার সমাধান করবো। দেখো, ফিজিক্সে ভালো করতে হলে তোমার প্রচুর পরিমাণ প্রবলেম সলভ করতে হবে। আমি ভাই এতক্ষণ বুঝাইছি, এই তো ভাই এটা দূরত্ব, এই তো ভাই এটা সরণ, এটা দ্বিমাত্রিক কাঠামো, এটা ত্রিমাত্রিক কাঠামো, এমনি এমনি এটা করে, এটা স্কেলার, এটা ভেক্টর, সব আমি বুঝছি। পরীক্ষার হলে তোমাকে এরকম অঙ্ক দিবে করার জন্য, তুমি সব কিছু বুঝছো, তুমি সব কিছু জানো, আমি অঙ্ক করছি, তুমি সব কিছু দেখছো, সবই তুমি পারো। পরীক্ষার হলে তুমি নিজের প্রবলেম সলভ করতে পারো না, তাহলে তুমি যে এত কিছু জানো, কোনো ভ্যালু নাই, কোনো ভ্যালু নেই। তুমি সব জানো, সব বুঝো, সব পারো, কিন্তু তুমি পরীক্ষার হলে ডেলিভার করতে পারো না, পরীক্ষার হলে লিখে আসতে পারো না, তাহলে কোনো দাম নাই। এইচএসসি বিশাল বড় একটা কোর্স। হ্যাঁ, এইচএসসি এসএসসির তুলনায় বিশাল বড়, অনেক কিছু তোমার মাথার মধ্যে রাখতে হবে। কাজেই এখন থেকেই আমি যখন একটা অঙ্ক করব, আমার ক্লাস তুমি যখনই করবা, যখনই আমার একটা অঙ্ক আসবে, তুমি আগে চেষ্টা করো যে ভাই যে কনসেপ্টটা পড়াইছে সেই অনুসারে আমি নিজে এটা সলভ করতে পারি কিনা। ভিডিওটা পজ করে তুমি দেখবা নিজে সলভ করতে পারো নাকি। 90% টাইম তুমি সলভ করতে পারবা না, স্বাভাবিক। ব্যর্থ হবা, এটা স্বাভাবিক। পারবা না, স্বাভাবিক একটা জিনিস। ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। যখন তুমি পারলা না, ভিডিওটা রিজুম করে দেখবা আমি কেমনে সলভ করলাম এটা। ও ভাই তো এমনে সলভ করলো, তাহলে এই অঙ্ক এমনে করতে হয়, শিখে গেলা। এরপরে যখন সেম টাইপের অঙ্ক আসবে, তোমার ব্রেইন বলবে এই মনে আছে তো, এটা পারস নাই, পারস যে করছিল এমনে এমনে, ওইভাবে কর। বুঝছো? আটকে গেলে মাথা জিনিসটাকে মনে রাখে বেশি। দেখো অঙ্কটা দেখো, অঙ্কটা দেখো। তোমাকে বলছে একটা 40 মিটার ব্যাসের, খেয়াল করো 40 মিটার কি বলছে, 40 মিটার ব্যাস। হ্যাঁ, 40 মিটার ব্যাসের অর্ধবৃত্তাকার মাঠে জামাল দৌড়াইতেছে। জামাল দৌড়াইতেছে, কেন দৌড়াইতেছে? মনের আনন্দ, দৌড়াইতেছে, দৌড়াইতেছে। দৌড়ে অপর প্রান্তে পৌঁছানোর পর তার সরণ ও অতিক্রান্ত দূরত্ব কত? একটা অর্ধবৃত্তাকৃতির, একটা, এটা হলো একটা বৃত্ত, বৃত্তকে যদি তুমি অর্ধেক করে দাও, তুমি যদি বৃত্তকে অর্ধেক করে দাও, তুমি যদি বৃত্তকে অর্ধেক করে দাও, তুমি যদি বৃত্তকে অর্ধেক করে দাও, এটা হলো অর্ধবৃত্ত। তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে আমাদের অর্ধবৃত্ত, এই যে অর্ধবৃত্ত হয়ে গেল। কাজে একটা অর্ধবৃত্ত
অর্ধবৃত্তাকার মাঠ, ঠিক আছে, একটা অর্ধবৃত্তাকার মাঠ, একটা অর্ধবৃত্তাকার মাঠ। সো এরকম একটা মাঠ আছে, এরকম একটা মাঠ আছে, এই একটা মাঠ, এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্তাকার মাঠ। জামাল দৌড়াইতেছে 40 মিটার, এটার ব্যাস খেয়াল করো, ব্যাস, ব্যাস আর ব্যাসার্ধ গুলায় ফেলা যাবে না, ব্যাস 40 মিটার ব্যাস, এই পুরাটা হচ্ছে 40 মিটার। সে এই মাথায় ছিল, দৌড়ায় সে অপর প্রান্ত মানে এই মাথায় আসছে। হ্যাঁ, ওকে, তাহলে তার স্মরণ কত, দূরত্ব কত, স্মরণ কত, দূরত্ব কত। এখানে একটা জিনিস তোমাকে বলে নাই, তোমাকে বুঝে নিতে হবে যে সে যখন দৌড়াইছে অর্ধবৃত্তাকারটি, যেহেতু সেই অর্ধবৃত্তাকৃতি মানে এই সাইড দিয়ে দৌড়ায় আসছে, ঠিক আছে, এটা বুঝে নিতে হবে। যদি কিছু না বলে দেয় তাহলে বুঝে নিতে হবে সে আসলে এই সাইড দিয়ে দৌড়ায় আসছে। আচ্ছা, তাহলে এই যে পুরা রাস্তাটার, এই যে পুরো রাস্তার দৈর্ঘ্য, এটা হলো তার দূরত্ব। আর এই যে সোজা আগে ছিল এই অবস্থানে, এটা হলো আদি অবস্থান, এখন আসছে এই অবস্থানে, শেষ অবস্থান। এই দুইটা আদি থেকে শেষে কতটুকু সরে গেছে, কতটুকু সরে গেছে, কতটুকু সরে গেছে, এই যে সোজা যে দূরত্বটা, এই যে দূরত্বটা, এইটা হচ্ছে এই যে সোজা যে দূরত্ব, এই যে সোজা যে দূরত্ব, এইটা হচ্ছে তার স্মরণ। এখান থেকে এই যে এটা হচ্ছে তার স্মরণ, এটা হচ্ছে তার স্মরণ, ঠিক আছে। স্মরণের দিক কোনটা, নিচের দিকে, আগে ছিল এখানে, সে নিচের দিকে সরে গেছে, এটা হচ্ছে দিক। মান কোনটা, স্মরণের মান, এই যে এই মানটা কতটুকু সরছে। দূরত্বের মান কোনটা, এই যে এই বাঁকা, এটা হচ্ছে দূরত্বের মান। ফ্যান্টাস্টিক। তাহলে আসো, তাহলে স্মরণ, স্মরণ এস সমান সমান কত, কার সমান হবে, এই দেখো, এই যে ব্যাসের সমান 40 মিটার, স্মরণ হচ্ছে আমাদের 40 মিটার, ঠিক আছে। আচ্ছা, দূরত্ব, দূরত্ব ডি, দূরত্ব, দূরত্ব, হ্যাঁ, দূরত্ব কোনটা, এই যে এইটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের এই সাইড দিয়ে এই দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের দূরত্ব। তো তুমি চিন্তা করো তো ভাই একটু, এই দেখো, এটা যদি পুরো একটা বৃত্ত হইতো, ম্যাজিক দেখছো, পুরা বৃত্ত হয়ে গেল। যদি পুরা বৃত্ত হইতো তাহলে আমাকে বলতে পারবা এই যে সম্পূর্ণ যে পরিধি মানে কি, সাইড দিয়ে দৈর্ঘ্য, এই সম্পূর্ণ পরিধির মান কত হইতো ভাই, বৃত্তের পরিধির যেন মান কত হয়, 2 পাই আর। কাজে এই যে সম্পূর্ণ পরিধির দৈর্ঘ্য হইতো 2 পাই আর, সম্পূর্ণ পরিধির দৈর্ঘ্য হইতো 2 পাই আর। তাহলে এই অর্ধেক বৃত্তের পরিধির দৈর্ঘ্য কত, সম্পূর্ণ বৃত্তের পরিধি 2 পাই আর হলে অর্ধেক বৃত্তের পরিধি কত, 2 দিয়ে ভাগ করো, 2 আর 2 কাটা, থাকে কত, পাই আর। এই পাই আর কি, অর্ধেক বৃত্তের পরিধি, অর্ধেক বৃত্তের পরিধি, অর্ধেক বৃত্তের পরিধি, অর্ধেক বৃত্তের পরিধি, পরিধি মানে এটা দৈর্ঘ্য না, যে অর্ধেক বৃত্ত, এই অর্ধেক বৃত্তের পরিধি বা এই সাইড দিয়ে দৈর্ঘ্য এত। এখন ভাই এই সাইড দিয়ে দৈর্ঘ্য, এইটাই তো আমাদের দূরত্ব, সাইড দিয়ে যে দৈর্ঘ্য, এটাই তো আমাদের দূরত্ব, এই যে রাস্তার দৈর্ঘ্য। কাজে দূরত্ব কত হবে, এই যে এইটা পাই আর। আর মানে কি, ব্যাসার্ধ, এনে ব্যাসার্ধ কত, এই যে ব্যাসার্ধ, এইটা কত, এই অর্ধেকের মান কত, টোটাল যদি 40 হয় তাহলে অর্ধেক কত হবে, 40কে 2 দিয়ে ভাগ দাও, তাহলে অর্ধেক কত হবে, 40কে 2 দিয়ে ভাগ করলে অর্ধেক কত হয়, বাইরে তো পারি না, কি করি না অঙ্ক ভাই, তো 20 মিটার। এটা হচ্ছে আমাদের আর, তাই না, এটা হচ্ছে আমাদের আর হচ্ছে 20 মিটার। মানগুলো বসায় দাও, পায়ের মান 3.1416, ব্যাসার্ধর মান কত পাইলাম, 20 মিটার। এই জন্যই বলছি, খেয়াল করো ব্যাস বলছে নাকি ব্যাসার্ধ। আচ্ছা, একটু গুণ করলে দেখো কত আসে, 62.832 মিটার। এই তো ভাই, সে 100 হয়েছে না অঙ্কটা। হ্যাঁ, এখন আবার কি বলছে, আবার সে আগের অবস্থানে ফেরত এলো। এখন সে কি করছে, এবার সে আবার আগের অবস্থানে ফেরত আসছে। যদি আগের অবস্থানে ফেরত আসে তাহলে, তাহলে দূরত্ব আর স্মরণের পার্থক্য কত, যদি সে আগের অবস্থানে ফেরত আসে তাহলে দূরত্ব আর স্মরণের পার্থক্য কত। দেখো, আগের অবস্থানে ফেরত আসলে,
আগের অবস্থানে যদি সে ফেরত আসে তাহলে কি ঘটবে? আগের অবস্থানে যদি সে ফেরত আসে তাহলে কি ঘটবে? এবার তুমি চিত্রটা আরেকবার একটু আঁকাও। তুমি এবার চিত্রটা একটু আরেকবার আঁকাও। এটা একটু অর্ধবৃত্তাকৃতির রাখি, হ্যাঁ এটা অর্ধ রাখবো, কেমনে রাখে? আচ্ছা এটা অর্ধবৃত্তই রাখি, হ্যাঁ এটা অর্ধবৃত্তই রাখি। ট্যাও 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 ট্যাও। আচ্ছা সে এখন আগের অবস্থানে ফেরত আসবে, এখন আগের অবস্থানে ফেরত আসবে। কেমনে ফেরত আসবে? সে এই দিক দিয়ে এখানে গেছিল, সে এই দিক দিয়ে এখানে গেছিল, সে এই দিক দিয়ে ঘুরে এখানে আসছিল, এসে আবার এই দিক দিয়ে সেখানে ফেরত আসছে। সেই দিক দিয়ে এখানে গেছে, ডি দূরত্ব অতিক্রম করছে, গেছে যায় আবার এই দিক দিয়ে ফেরত আসছে, আবার ডি দূরত্ব অতিক্রম করছে। ডি দূরত্ব গেছে, ডি দূরত্ব আসছে, ডি দূরত্ব গেছে, ডি দূরত্ব আসছে। এই যে 62.832 সে গেছে, আবার 62.832 আসছে। তাহলে মোট মোট তার দূরত্ব কত? মোট তার দূরত্ব কত? তাহলে দূরত্ব কত হবে রে? দূরত্ব কত হবে? দূরত্ব ডি কত হবে? এটার 2 গুণ হবে না? এটা 2 গুণ না? হ্যাঁ তাহলে 62.832 গ্যাসে আবার আসছে 2 গুণ এত মিটার। দেখো তো কত আসে এটা? ডি দেখো তো কত আসে দূরত্ব? এটা আসে 125.664 মিটার। এবার দাও সরণ কত আসবে? সরণ সরণ এস, সরণ এস মানে মান তো আবার বের করবো, সরণের মানটা। দেখো তো খেয়াল করো বন্ধুরা, সে আগে ছিল আদি অবস্থান, সে ছিল এইখানে, সে গেছে খাওয়া দাওয়া করছে আবার এখানেই আসছে। তাহলে আদি অবস্থান শেষ অবস্থান একই জায়গায় না? যদি সে ফেরত আসে, আমি এখানে ছিলাম, আমি একটু এদিকে গেলাম, খাওয়া দাওয়া করলাম, আবার আগের জায়গায় ফেরত চলে আসলাম, তাহলে আমার সেই পূর্বের অবস্থান আর এখনকার অবস্থান সেম না? আমি একই জায়গায় আছি না? হ্যাঁ যেখানে গেছি আবার আগের জায়গায় ফেরত চলে আসছি। তাহলে আমার কি কোনো স্মরণ হয়েছে? আমি কি কোথাও সরে গেছি? ভাই আপনি একসময় সরছিলেন আবার তো চলে আসছেন। আমার কোনো স্মরণই হয়নি, আমি আগেও ছিলাম এখানে, এখনও আছি এইখানে। হ্যাঁ মাঝখানে একটু হাওয়া খাইতে গেছিলাম, কাজে এই যে আমার স্মরণটা হচ্ছে এখানে 0, কারণ আমি আগেও যেখানে ছিলাম এখনও আমি সেখানেই আছি, এখনও আমি সেখানেই আছি। ঠিক আছে, এখন এইটা বাইরে করে বসে থাকলে হবে না, তোমাকে কিন্তু বলছে যে যে স্মরণ ও দূরত্বের মানের পার্থক্য। হ্যাঁ ঠিক আছে, যে স্মরণ আর দূরত্বর মান, এই যে এটা দূরত্বের মান স্মরণের মান পার্থক্য বের করতে বলছি। তো পার্থক্যটা কচি করে বের করে দাও, স্যার খুশি হয়ে নাম্বারটা দিয়ে দিবে। পার্থক্য, হ্যাঁ পার্থক্য। তাহলে 125, এই মাইনাসটা তো খুবই মানে বিশাল বড় একটা মাইনাস দেবো, বইয়ের অঙ্ক আসার মতো একটা মাইনাস, যে সামথিং -0 কত হয় বলো? 125.664 মিটার। এটা হচ্ছে পার্থক্য। ঠিক আছে না? বুঝছি। আচ্ছা দেখো খুবই বেসিক অঙ্ক, এগুলো তোমরা এসএসসিতে হয়তো দেখছো এগুলা, কিন্তু আমি একদম ধরে ধরে করতেছি যেন তোমাদের কোনো বুঝতে কোনো অসুবিধা না থাকে। একটা 20 সেন্টিমিটার ব্যাসার্ধের অর্ধ গোলাকার বাটিতে, দেখো বন্ধুরা এখানে কিন্তু ব্যাসার্ধ দিয়েছে বন্ধু, ব্যাস বসায় দিও না, ব্যাসার্ধ। অর্ধ গোলাকার বাটিতে একটা মার্বেল রাখা হইলে ইহা গড়িয়ে গড়িয়ে তলায় পৌঁছায়, মার্বেলটির স্মরণের মানের চেয়ে অতিক্রান্ত দূরত্ব কত গুণ? স্মরণের চেয়ে দূরত্ব কত গুণ এটা জিজ্ঞেস করছে, স্মরণের চেয়ে দূরত্ব কত গুণ, এটা হচ্ছে প্রশ্ন। খুবই বিশাল বড় কঠিন একটা প্রশ্ন করে ফেলছে, মানে একদম বিগ ব্রেইন প্রশ্ন। দেখো তাহলে কি, একটা অর্ধবৃত্তাকৃতির বাটি আছে বুঝছো, একটা বাটি আছে অর্ধবৃত্তাকৃতির, তুমি এখানে একটা মার্বেল রাখছো, একটা মার্বেল রাখছো, এই মার্বেলটা গড়ায় গড়ায়, মার্বেলটা গড়ায় গড়ায় এই তলে পৌঁছাইলো, গড়ায় গড়ায় তলে পৌঁছাইলো। তাহলে এই দেখো এই যে যেই রাস্তার অতিক্রম করছে, যেই রাস্তার অতিক্রম করছে, যে বাঁকা রাস্তা, এটাই হলো তার দূরত্ব। আর স্মরণ কোনটা? স্মরণ হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত, আদি থেকে শেষ পর্যন্ত এই যে কতটুকু সরে গেছে, এই যে লম্বা এই রেখাটা, এইটা হচ্ছে আমাদের স্মরণ, এইটা হচ্ছে আমাদের স্মরণ। যেই রাস্তা দিয়ে গেছে এইটা হচ্ছে আমাদের দূরত্ব, আর এই সোজা এটা হচ্ছে আমাদের স্মরণ, কতটুকু সে সরে গেছে, কোন দিকে? এই দিকে, এতটুকু সরে গেছে। বলছে স্মরণের চেয়ে দূরত্ব কত গুণ? হ্যাঁ স্মরণের মানের চেয়ে দূরত্ব কত গুণ, স্মরণের মানের চেয়ে দূরত্ব কত গুণ। দেখো তোমাকে এখানে কি বলছে? ব্যাসার্ধ বলে দিছে, তাই না? ব্যাসার্ধ আর বলে দিছে, ব্যাসার্ধ বলে দিছে। আচ্ছা ব্যাসার্ধ মানে কি জানি কি জিনিস? ব্যাসার্ধ জানি কি জিনিস ভাই?
আমি তো ভুলে গেছি, একটু মনে করে দাও তো ব্যাসার্ধ কি জিনিস। এই যে এটা একটা অর্ধবৃত্তাকার না, এটা একটা বৃত্তের অর্ধেক না, অর্ধেক কি না বলো, বৃত্তের অর্ধেক। তাহলে ধরো একটু একটু বেশি ভোতা হয়ে গেছে, আসলে বৃত্তের অর্ধেক হলে যেমন হয়তো ওই রকম দেই। এইটা বৃত্ত তো এই তো অর্ধেক হইছে, অর্ধেক হইছে। তাহলে 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 এখানে কেন্দ্র ছিল বৃত্তটার কেন্দ্র এই মাঝখানে ছিল, বুঝো না এখানে, তাহলে বৃত্তটার কেন্দ্র ছিল এইখানে। হ্যাঁ, তাহলে কেন্দ্র থেকে সাইড পর্যন্ত দূরত্ব, এটাই তো ব্যাসার্ধ। ও মাই গড ভাই, কি বললেন, এটাই তো ব্যাসার্ধ। ওয়াও ভাই, জানতাম না তো। তারপরে দেখো তো, এই যে কেন্দ্র থেকে এই তল পর্যন্ত, এটাই তো ব্যাসার্ধ না। এই যে পুরা বৃত্তের কেন্দ্র থেকে এটা, তাহলে এটা ব্যাসার্ধ না। হ্যাঁ ভাই, এটা তো ব্যাসার্ধ। আরে সাইল, আরে ভাই আপনি তো অনেক কিছু জানেন। আরে ব্রো, এগুলো তো কমন জিনিস হচ্ছে। তাহলে এই যে, তাহলে তুমি আর জানো, আর এর মান কত বল, আর কত দেওয়া আছে, আর দেওয়া আছে 20, এখানেও এই আর তো 20ই হবে, তাই না? তাহলে দেখো তো, এই যে সমকোণী ত্রিভুজ, এই যে সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ অবশ্যই সমকোণ। এটা এই লম্বা সমকোণ না, এটা সমকোণ 90 ডিগ্রি। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের ভূমি জানো আর তুমি লম্ব জানো, এই অতিভুজ বের করতে পারবা না? যদি বলো বের করতে, থাপড়াবো। তাহলে পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কয়ার, অতিভুজ তো এই যে এস, এটাই তো অতিভুজ এস, অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব 20 অতিভুজ 20। তাহলে এস কত আসবে, 20 স্কয়ার প্লাস 20 স্কয়ার, এই যে এস স্কয়ারের মান এত, তাহলে এস এর মান কত হবে, এটা রুট। তাহলে এস কত আসে রে, ক ভাই তাড়াতাড়ি ক। এটা হবে 2√20। দেখছো কত তাড়াতাড়ি করে ফেললাম, 2√20 মিটার, 2√20 মিটার, 2√20 মিটার। আচ্ছা, ফ্যান্টাস্টিক। এবার আসো, তাহলে এটা কি হয়ে গেল, আমাদের সরণ বের হয়ে গেল, আমাদের এখানে সরণ বের হয়ে গেল। এবার আসো, আমার এই যে এই দূরত্বটা লাগবে। দেখো তো, যদি পুরো একটা বৃত্ত হইতো, তাহলে সম্পূর্ণ এই যে সাইড দিয়ে দৈর্ঘ্যটা, পরিধিটা কত আসতো, 2πr। সম্পূর্ণ পরিধি কত আসতো, 2πr। সম্পূর্ণ পরিধি কত আসতো, 2πr। তাহলে খালি এইটুকু দেখো, এটা কি একটা বৃত্তের 1/4 না? একটা বৃত্তের আমি এইটুকু অংশ নিছি, তাহলে এইটা কি একটা বৃত্তের 1/4 না? পিজার কথা চিন্তা করো, পিজার এইটুকু কেটে না, মানে 1/4 কেটে নিছি না আমি, যে সমান 4 ছিল, 1 আমি খেয়ে নিছি, 1/4 না? তাহলে টোটাল পরিধি যদি 2πr হয়, তাহলে খালি এইটুকু পরিধি কত হবে, টোটাল পরিধির 1/4। তাহলে এইটাকে 4 দিয়ে ভাগ করলে তুমি দূরত্বটা পাবা, দূরত্ব। এই যে এই দূরত্ব, এটা কি পরিধির 1/4। এই দূরত্বটা কি পরিধির 1/4। তাহলে কাটাকাটি করো, আসো, 2 আর 4 কাটে হয় πr/2। মানগুলো একটু বসাও। পায়ের মান কত, 3.1416 ইন্টু আর মানে ব্যাসার্ধ দেওয়া আছে 20 ডিভাইডেড বাই, ও ভাই এখানে একটা ভুল করছি, এটা তো সেন্টিমিটারে দেওয়া, এটা সেন্টিমিটার হবে, সরি, ডিভাইডেড বাই 2। তাহলে এইখানে আমাদের ডি আসবে 3.1416 ইন্টু 20 ডিভাইডেড বাই 2, আসতেছে আমাদের 31.416 সেন্টিমিটার। আমাকে বলছে যে আচ্ছা, স্মরণের চেয়ে মানের অতিক্রান্ত দূরত্ব কত গুণ, স্মরণের মানের চেয়ে অতিক্রান্ত দূরত্ব কত গুণ, স্মরণের মানের চেয়ে অতিক্রান্ত দূরত্ব কত গুণ। তাহলে ডি ডিভাইডেড বাই এস, দূরত্ব ভাগ স্মরণ করো, দূরত্ব ভাগ স্মরণ কত আসে, 31.416 ডিভাইডেড বাই 2√20। একটু ক্যালকুলেটর একটু বসাতো, দেখো তো এই মানটা কত আসে। 3.5124, উপরেও ছিল সেন্টিমিটার, নিচেও ছিল সেন্টিমিটার, তাই একক কেটে গেছে, উপর থেকে নিচ থেকে কেটে গেছে, এটার কোনো একক নাই। 3.5124 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, এটা কি আমার অনুপাতটা আসলো, এটা আমার অনুপাত। তাহলে আমি বলতে পারি যে ডি সমান ডি বাই এস যদি এত হয়, তাহলে ডি কত হবে, এসকে নিজে গুণ করে দাও। 3.51 পর্যন্তই লিখলাম,
গুণন এস। তাহলে স্মরণের চেয়ে 3.51 গুণ বেশি, স্মরণের চেয়ে 3.51 গুণ বা স্মরণের 3.51 গুণ হচ্ছে আমার দূরত্ব, স্মরণের 3.51 গুণ হচ্ছে আমার দূরত্ব। কাজেই তুমি লিখবা সুতরাং স্মরণের 3.51 গুণ হলো দূরত্ব। বুঝছো? এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে না? বুঝছি? ওকে, এবার আসো গড় বেগ আর গড় দ্রুতি। এবার আসো আমাদের গড় বেগ এবং গড় দ্রুতি। দেখো গড় বেগ এবং গড় দ্রুতি, বিষয়টা এরকম যে তুমি যদি ধরো অক্ষগুলাই নিয়ে আসি, হ্যাঁ অক্ষগুলাই নিয়ে আসি, এটা হলো এক্স অক্ষ, এটা গেল ওয়াই অক্ষ, একটা গেল এক্স অক্ষ আরেকটা গেল ওয়াই অক্ষ, একটা গেল এক্স অক্ষ আরেকটা গেল আমাদের ওয়াই অক্ষ, একটা গেল এক্স অক্ষ একটা গেল ওয়াই, এক্স অক্ষটা বড় করি একটু, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। তুমি ধরো এই জায়গায় ছিলা, হ্যাঁ তুমি ধরো এই জায়গায় ছিলা, কিছুক্ষণ পরে তুমি সরে এই জায়গায় চলে আসলা। এখন তুমি যে এক জায়গা থেকে সরে আরেক জায়গায় গেছো, তুমি এক জায়গা থেকে সরে যে আরেক জায়গায় গিয়েছো, অবশ্যই তোমার যাইতে কিছু সময় লাগছে। এক জায়গা থেকে আরেক জায়গা থেকে সময় লাগে নাকি লাগে না? তুমি ঢাকা থেকে চিটাগং যাইতে সময় লাগবে না? লাগবে তো। সরে যাইতে তো সময় লাগে, এক জায়গা থেকে আরেক জায়গায় সরতে তো সময় লাগে ভাই, এক জায়গা থেকে আরেক জায়গায় সরতে কিন্তু সময় লাগবে। যদি সময় লাগে তাহলে আমি ধরে নিচ্ছি তোমার এখান থেকে এখানে যাইতে টি পরিমাণ সময় লাগছে। কতখানি পরিমাণ? টি পরিমাণ সময় লাগছে। এখন এটাকে তুমি যদি প্রসঙ্গ কাঠামোর একটু মানে সহজভাবে একটু যদি চিন্তা করো, তোমার এটা হলো মূল বিন্দু, যখন ঘটনাটা শুরু হয়, এটা একটা ঘটনা না, তুমি এক জায়গা থেকে গেছো আরেক জায়গায়, ধর তোমার বিয়া লাগছে, তুমি শুয়ে এই সময় তোমার পছন্দের মায়েরা তুমি এখন বিয়া করবা, তো তোমার বাসা থেকে তুমি তোমার শ্বশুর বাড়িতে যাবা, একটা সময় লাগবে যাইতে, যে হ্যালো জামাইবাবু আপনার কতক্ষণ লাগবে আসতে? আম্মাজান আমার তো আসতে এখনও 2 ঘন্টা মতো লাগবে। সবাই আসতে বলবে যে বিয়া হয়নি এখনই আম্মাজান ডাকতেছে, অনেক বিষয়, এগুলো খুবই জাঁকজমক একটা আয়োজন। তো একটা আয়োজন, হ্যাঁ, তো তোমার জন্ম হয়েছে এখন, বুঝছো, বা একটা ঘটনা জন্ম হয়েছে এখন, এখানে টি হচ্ছে 0 সেকেন্ড, হ্যাঁ জন্ম হয়েছে এখন, টি হচ্ছে 0 সেকেন্ড, মানে কোনো সময় যায় নাই। কিছুক্ষণ পর T1 সেকেন্ড সময়ে তোমার বিয়া শুরু হয়েছে, তখন তুমি এই জায়গায় দাঁড়ায় ছিলা। T1 সেকেন্ড সময় তোমার বিয়া শুরু হয়েছে, তখন তুমি এই জায়গায় দাঁড়ায় ছিলা। কাজে T1 সেকেন্ড সময় তোমার স্মরণ কতটুকু? স্মরণ মানে বোঝাচ্ছে মূল বিন্দু থেকে তুমি কতটুকু সরে গেছিলা। তুমি মনে কিছুই বুঝতেছো না, দাঁড়াও আমি বললাম, যখন তোমাকে বলবে যে একটা লোকের স্মরণ কত, তাহলে এখানে 2টা জিনিস বুঝাইতে পারে। 1, সে কতটুকু সরে গেছে আগের চেয়ে। 2, মূল বিন্দু থেকে তার কতটুকু দূরত্বের পার্থক্য, বা মূল বিন্দু থেকে সে কতটুকু সরে আছে, এটাকেও স্মরণ বলে। মূল বিন্দু থেকে কতটুকু সরে আছে এটাকেও স্মরণ বলে। মূল বিন্দু থেকে কতটুকু সরে আছে একটা বস্তু, এটাকেও স্মরণ বলে। সো ধরো এটা হচ্ছে মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দু, তুমি এখান থেকে এস পরিমাণ দূরে আছো, তোমার স্মরণ হচ্ছে এস। এটা হচ্ছে T1 সময়ে, T1 ধরো 1 সেকেন্ড সময় বা 10 সেকেন্ড সময়, ধরো সকাল 10টা 10-এ, এটা হচ্ছে T1, সকাল 10টা 10, T1 সকাল 10টা 10-এ তুমি S1 দূরত্বে আসো। এরপর তুমি বিয়ে করতে রওনা দিছো, এরপর সকাল 10টা 20-এ তুমি T2 দূরত্বে, মানে T2 সময়ে সকাল 10টা 20-এ তুমি এইখানে চলে আসছো, যে এখন তোমার স্মরণ হচ্ছে এইটা। সকাল 10টা 10-এ তুমি এখানে ছিলা, সকাল 10টা 20-এ T2 সময়ে তুমি এখানে আসছো, তাই তোমার সময়ের পার্থক্য কতটুকু বলো তো? 10টা 10-এ ছিল এইখানা, 10টা 20-এ আসছো এখানে, তাহলে তোমার কতটুকু সময় লাগছে আসতে? তোমার এখান থেকে এখানে আসতে কতটুকু সময় লাগছে? 10 মিনিট। 10টা 10-এ এখানে ছিলা, 10টা 20-এ এখানে আসো, তাহলে সময়ের পার্থক্য কত? 10 মিনিট। এটা কীভাবে হিসাব করলাম? T2 মাইনাস T1 করলে তুমি মাঝখানে সময়টা পাবা, এটাকে আমরা শুধু T দিয়ে প্রকাশ করি। সো T মানে হচ্ছে সময়, সময়ের অর্থ হচ্ছে একটা ঘটনা ঘটার শুরু থেকে শেষ পর্যন্ত সময়ের পার্থক্য,
এটাকে বলে ঘটনার সময়, এটাকে বলে ঘটনার সময় বা পর্যবেক্ষণের সময়, ঘটনার সময় বা পর্যবেক্ষণের সময়, ঘটনার সময় বা পর্যবেক্ষণের সময়। দেখো তো, আগে তুমি ছিলা S1 দূরত্বে, এখন তুমি আসছো S2 দূরত্বে, তাহলে তুমি সরে গেছো কতটুকু? আগের চেয়ে বর্তমানে সরে গেছো বা স্মরণ হয়েছে কতটুকু? স্মরণ হয়েছে কতটুকু বলো, স্মরণ হয়েছে কতটুকু বলো? আগের চেয়ে এখানে তোমার স্মরণ হয়েছে কতটুকু? স্মরণ হয়েছে কতটুকু? কতটুকু স্মরণ হয়েছে তোমার? স্মরণ হয়েছে কতটুকু? এই S2 মাইনাস S1, তাহলে এই যে মাঝখানেরটা, এই যে বিশাল বড় S2, এখান থেকে S1টা বাদ দিয়ে দাও, তাহলে যে এই মাঝখানে তুমি এখান থেকে এখানে কতটুকু সরে গেছো, কাজেই তোমার S পাবা, স্মরণ পাবা কি হবে? S2 মাইনাস S1, S2 মাইনাস S1। ওকে, আচ্ছা, এই যে স্মরণ ঘটছে, তাহলে তুমি টি সময়ে দেখো তো, টি সময়ে S পরিমাণ স্মরণ হয়, টি সময়ে S পরিমাণ স্মরণ হয়, টি সময়ে S পরিমাণ স্মরণ হয়, টি সময়ে S পরিমাণ স্মরণ হয়। ঐকিক নিয়ম করো, টি সময়ে স্মরণ হয় S, তাহলে 1 সেকেন্ড সময়ে, 1 সেকেন্ড সময়ে স্মরণ হবে S ভাগ টি, 1 সেকেন্ড সময়ে সময়ে স্মরণ হবে S ভাগ টি, S ভাগ টি। এই যে S ভাগ টি, এটা হচ্ছে 1 সেকেন্ডে কতটুকু স্মরণ হয়, এই 1 সেকেন্ডে কতটুকু স্মরণ হয় এটাকে আমরা বলি, এটাকে আমরা বলি গড় বেগ। এতদিন পরে আসছো ভাই এটা বেগ, এটা বেগ, এটা কিন্তু গড় বেগ। তাহলে ভি অ্যাভারেজ, অ্যাভারেজ মানে হচ্ছে গড়, গড় বেগ হচ্ছে এস ভাগ টি, এস ভাগ টি, এস ভাগ টি, মানে একক সময়ে, একক সময়ে বা 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত স্মরণ, 1 সেকেন্ডে অতিক্রান্ত স্মরণ তো বলে না, অতিক্রান্ত দূরত্ব বলে, আর স্মরণ খালি স্মরণই বলে। 1 সেকেন্ড সময়ে, একক সময়ে স্মরণ, একক সময়ে স্মরণ, বা এটাকে স্মরণের পার্থক্য বলে, একক সময়ে স্মরণ বা স্মরণের পার্থক্য। তুমি দেখবে 2 ধরনের সংজ্ঞাই আছে, একক সময়ে স্মরণ বা স্মরণের পার্থক্য। দেখো তো, এটা আসলে স্মরণের পার্থক্য না, যে S2 স্মরণ থেকে S1 স্মরণের পার্থক্যটাই তো আমার S, তাই না? সো একক সময়ে তোমার স্মরণের কতটুকু পার্থক্য হয় বা একক সময়ে তোমার স্মরণ কতটুকু হয়, এটাকে আমরা বলি, এটাকে আমরা বলি গড় বেগ, এটাকে আমরা বলি গড় বেগ। এটাই হচ্ছে আমাদের গড় বেগ, এটাই হচ্ছে আমাদের গড় বেগ, ভি অ্যাভারেজ। এখন দেখো, তাহলে তোমার টি সময় তোমার স্মরণ হয়েছে S, যদি তুমি স্মরণ দিয়ে হিসাব না করে যদি দূরত্ব দিয়ে হিসাব করতা, স্মরণ দিয়ে হিসাব না করে যদি তুমি দূরত্ব দিয়ে হিসাব করতা, ধরো তুমি এখানে ছিলা, তো এখান থেকে ঘুরে 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 এখানে তুমি এখানে আসছো, কাজে তোমার এখানে একটা ডি পরিমাণ দূরত্ব অতিক্রম করছো, ডি পরিমাণ দূরত্ব অতিক্রম করছো। যদি তুমি দূরত্ব দিয়ে হিসাব করতা, যে টি সময়ে দূরত্ব ডি, তাহলে 1 সেকেন্ড সময় দূরত্ব কত হবে? ডি বাই টি, ডি বাই টি। এই যে ডি বাই টি, এটাকে বলা হচ্ছে আমার গড় দ্রুতি, এটা হচ্ছে আমাদের গড় দ্রুতি, এটা হচ্ছে আমাদের গড় দ্রুতি। সো তুমি যদি টি সময়ে কতটুকু স্মরণ হয়েছে সেটাকে সময় দিয়ে ভাগ করো, স্মরণকে যদি সময় দিয়ে ভাগ করো তুমি গড় বেগ পাবা, দূরত্বকে যদি তুমি সময় দিয়ে ভাগ করো তুমি গড় দ্রুতি পাবা, গড় দ্রুতি আর গড় বেগ। বেগ জিনিসটা তো বুঝো, বেগ মানে হচ্ছে সে প্রতি সেকেন্ডে কতটুকু দূরে সরে যাচ্ছে, মানে তার ওই যে মোটরসাইকেল কেউ চালাইছো, মোটরসাইকেল সাইকেল গাড়ি চালাইছো, বেগ মানে কত জোরে যাচ্ছে, সিম্পল কথা, বেগ মানে একটা বস্তু কত জোরে যাচ্ছে, কত জোরে যাচ্ছে, এটাই হচ্ছে বেগ। এখন এটাকে গড় বেগ এই কারণে বলে, দেখো গড় শব্দটা কেন আসছে, এই গড় কেন আসছে, কেন আসছে গড়? গড় আসছে কারণ এই সময় থেকে এই সময়ের মাঝখানে তুমি কোনো সময় ধরো জোরে গেছো, কোনো সময় আস্তে গেছো, কোনো সময় অনেক আস্তে, কোনো সময় অনেক জোরে, তো তোমার বেগ কিন্তু এক এক সময় এক এক রকম ছিল, তোমার এক এক সময় বেগ কিন্তু এক এক রকম ছিল, কিন্তু এই T1 থেকে T2 পর্যন্ত অ্যাভারেজে কতটুকু বেগ ছিল, অ্যাভারেজে কতটুকু বেগ ছিল?
এই জন্য এটাকে বলে গড় বেগ। কারণ যখন তুমি এই হিসাবটা করবা তখন তুমি এই টোটাল টাইম পার্থক্যের জন্য, এই টোটাল টাইমের জন্য হিসাব করবা। সো তোমার এই টোটাল স্মরণকে টোটাল টাইম দিয়ে ভাগ করলে একটা মাত্র মান আসবে না, এই একটা মান মানে বোঝাচ্ছে এদের মধ্যে তুমি গড়ে কতটুকু বেগে চালাইছো। বাট তোমার এইটুকু জায়গার মধ্যে বেগ কিন্তু একটা না, প্রত্যেকটা পয়েন্টে কোথাও জোরে চালাইছো, কোথাও আস্তে চালাইছো, বেগ কিন্তু অনেক আছে। বাট এই মানটাকে এটাতে ভাগ করলে এমন একটা মান পাওয়া যায় যেটা হচ্ছে গড় মান প্রকাশ করে, এই জন্য এটাকে বলে গড় বেগ। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, গড় বেগ এবং গড় দ্রুতি আমাদের গেল। আসো দেখো গাণিতিক সমস্যা, আমরা প্রচুর প্রবলেম সলভ করবো, বুঝছো? ফিজিক্সে ভালো করার জন্য প্রবলেম সলভের কোনো বিকল্প নাই। যে প্রবলেম কম সলভ করবে সে ফিজিক্স যতই ভালো বুঝুক পরীক্ষায় ভালো করতে কখনোই পারবে না। রাফি সাইকেল চালিয়ে বাসা থেকে কলেজ গেটে গেল, বুঝছো? রাফি সাইকেল চালিয়ে বাসা থেকে কলেজ গেটে 10 মিটার পার সেকেন্ড বেগে গেল এবং কলেজ গেট থেকে সাইকেল গ্যারেজে সমান সময়ে এত বেগে গেল। সমান সময়ে ঘটনাটা কি ঘটছে? ঘটনাটা ঘটছে হচ্ছে রাফি সাইকেল চালাইছে, বুঝছো? সাইকেল, এই যে এটা হচ্ছে আমাদের সাইকেল, এটা হচ্ছে আমাদের রাফির সাইকেল, এটা হচ্ছে আমাদের রাফির সাইকেল। রাফি সাইকেল চালাচ্ছে। আচ্ছা, সে সাইকেল চালায়ে প্রথমে তার বাসা থেকে গেল কলেজের গ্যারেজ পর্যন্ত, বাসা থেকে সে গেল কলেজের গ্যারেজ পর্যন্ত। গ্যারেজের মধ্যে ঢুকছে, মানে সরি, বাসা থেকে প্রথমে কোথায় গেছে? বাসা থেকে সাইকেল চালিয়ে কলেজ গেটে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাসা থেকে সে গেছে কলেজের গেট, এটা হচ্ছে তার বাসা, এটা হচ্ছে তার কলেজের গেট, এবং এখানে হচ্ছে গ্যারেজ। প্রথমে সে গেল বাসা থেকে কলেজের গেট পর্যন্ত, গেট থেকে গেল গ্যারেজ পর্যন্ত, কলেজের গেট দিয়ে ঢুকছে। এখন আরে শালা কলেজে উঠে গেছি, কলেজ এরিয়া, নিজের এরিয়া, সেখানে সে সাইকেল অনেক জোরে টান দিছে, একদম সামনের চাকা উঠায় হুইলি করতেছে। তো তখন তার দেখো বেগ বেড়ে গেছে, আগের চেয়ে তার বেগটা কিন্তু দেখো বেড়ে গেছে, বুঝছো? আগের চেয়ে তার বেগটা বেড়ে গেছে। সো আগে একটা 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, আগে সে এতটুকু দূরত্ব গেছে 10 মিটার পার সেকেন্ড বেগে। এরপরে কলেজের মধ্যে ঢুকে তার বেগ বেড়ে গেছে, তার ভালো লাগছে, কলেজে আসছি, অনেক মেয়েরা দেখতেছে, এখন একটু জোরে সাইকেল না চালালে হয়, তো একটু বেশি জোরে চালাচ্ছে। তোমাকে বলছে সমান সময়ে, মানে এখান থেকে এখানে যাইতে যদি টি সময় লাগে, এখান থেকে এখানে যাইতেও টি সময় লাগছে, সমান সময়ে। তাহলে গড় দ্রুতি কত? গড় দ্রুতি কত? হ্যাঁ, গড় দ্রুতি কত? গড় দ্রুতি কত? মনে রাখবা, যদি কোনো বস্তু এই যে সোজা সরল রৈখিকভাবে যদি গতিশীল থাকে, মানে সে উপর নিচে ডানেও যাচ্ছে না, সোজা কোথাও যাচ্ছে, তাহলে তার বেগ, দ্রুতি, সরণ, দূরত্ব সমান হয়। সরণ দূরত্ব সমান হয়। ধরো যদি কোনো কিছু সরল রেখাভাবে যায়, এখান থেকে সোজা এখানে আসলো, তাহলে এটাই তার সরণ, এটাই তার দূরত্ব। যেহেতু দূরত্ব আর সরণ সেম, কাজেই বেগ আর দ্রুতি তার মানও সেম আসবে। সো যদি কেউ সরল রৈখিকভাবে যায় তাহলে দূরত্ব সরণ সেম, দ্রুতি আর বেগও সেম। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, এটার একক। হ্যাঁ, এই যে গড় বেগ আর গড় দ্রুতির একক, যেটা একক, একক। যদিও তোমরা এগুলো জানো, একদম ক্লাস 6 থেকে পড়ে আসতেছো এইগুলা, তাও একটু বলে রাখা ভালো, অনেকে হয়তো নাও জানতে পারো। দেখো, একটা বস্তু কতটুকু সরে গেছে, সরে যাওয়া, সরণ, কত মিটার সরে গেছে, কত কিলোমিটার সরে গেছে, সরণের একক হচ্ছে মিটার, এসআই একক। সরণ, দূরত্ব, কতটুকু সরে গেছে, ঢাকা থেকে চট্টগ্রাম কতটুকু দূর, তোমার বাসা থেকে আমার বাসা কতটুকু দূর, তোমার হৃদয় থেকে আমার হৃদয় কতটুকু দূর, এই যে এই দূরত্বটা, এইগুলো আমরা মাপি মিটার দিয়ে। আমি বের করছি 1 সেকেন্ডে সে কতটুকু সরণ হয়, 1 সেকেন্ডে কত মিটার সরণ হয়, 1 সেকেন্ডে কত মিটার সরণ, 1 সেকেন্ডে কত মিটার সরণ হয়, 1 সেকেন্ডে কত মিটার সরণ হয়, এটা বের করতেছি আমি। এটাকে তো বলছি বেগ। বেগ মানে কি? 1 সেকেন্ডে কত মিটার সরণ হয়, 1 সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে কত মিটার সরণ হয়, প্রতি সেকেন্ডে কত মিটার, প্রতি সেকেন্ডে কত মিটার, মিটার পার সেকেন্ড, মিটার প্রতি সেকেন্ড। এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে কত মিটার। এটাকে এভাবে লেখে যে মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বেগের একক, মিটার পার সেকেন্ড। সো প্রতি সেকেন্ডে 10 মিটার করে তার সরণ হয় এখানে, প্রতি সেকেন্ডে 15 মিটার করে তার সরণ হয় এখানে। আমাকে বলছে গড় দ্রুতি বের করো, যেহেতু সরল রৈখিক, গড় দ্রুতি গড় বেগ একই হবে।
এইটুকু জায়গার গড় বেগ দেওয়া আছে, এইটুকু জায়গার গড় বেগ দেওয়া আছে। দেখো আমি ধরে নেই আসলে একটা জিনিস ধরি যে এখান থেকে দূরত্ব হচ্ছে ডি, আবার এখান থেকে ধরো D1, এখান থেকে দূরত্ব হচ্ছে D2, তার বাসা থেকে গেটের দূরত্ব হচ্ছে D1 এবং গেট থেকে গ্যারেজের দূরত্ব হচ্ছে D2। এটা হচ্ছে D1 দূরত্ব, এটা হচ্ছে D2 দূরত্ব। নট নেসেসারিলি দূরত্ব দুটো সমান হইতে হবে, বাসা থেকে কলেজের গেট একটু বেশি দূরে, আর ধরো এখানে হচ্ছে যে তোমার দূরত্বটা আমি জানি না, ধরো এটা হচ্ছে কাছে, এটা দূরে, বা এটা ছোট এটা বড়, দুইটা অসমান, একটা D1 একটা D2, ঠিক আছে, একটা D1 একটা D2। আমাকে বলতে পারবা গড় দ্রুতি, হ্যাঁ, যেহেতু দ্রুতি দিয়ে হিসাব করতেছি তাই দূরত্ব দিয়ে হিসাব করতেছি। যদি বেগ বলতো তাহলে সরণ দিয়ে লিখতাম, একই আসতো, মানে একই আসতো। গড় দ্রুতির মান কত? মোট দূরত্ব, আমরা কি দূরত্বকে সময় দিয়ে ভাগ করতাম না? দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে আমরা কি দ্রুতি পাই না? হ্যাঁ। মোট দূরত্ব কত? মোট দূরত্ব কত? D1 প্লাস D2 ডিভাইডেড বাই আমার সময়। মোট সময় কতটুকু লাগছে? এখানে লাগছে টি সময়, এখানে লাগছে টি সময়, তাহলে মোট সময় কত? মোট সময় লাগছে টি প্লাস টি, D1 প্লাস D2, আর এর নিচে হচ্ছে টি প্লাস টি। দেখো তো তুমি এখন শুধু এইটুকু জায়গা হিসাব করো, এইটুকু জায়গায় সে D1 দূরত্ব যায় টি সময়ে, তার গড় বেগ দেওয়া আছে 10, তাহলে 10 কেমনে আসছে? যেহেতু সরলরৈখিক, এটাই দূরত্ব এটাই সরণ, তাহলে সরণ ডিভাইডেড বাই সময়। এখানে দেওয়া আছে বেগ 15, গড় বেগ 15, তাহলে সরণ বা দূরত্ব তো D2 ডিভাইডেড বাই এইটুকু জায়গার সময় হচ্ছে টি। এখান থেকে D1 আর D2 এর মান বের করো, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো D1 হচ্ছে 10টি, আর এখান থেকে লিখতে পারবো D2 হচ্ছে 15টি, ঠিক আছে না? এই যে এই D1 আর D2 এর মান, এই যে D1 আর এই যে D2 এর মান তুমি এখানে পাইলে, এটা বসাও, এখানে বসাও, D1 আর D2 এর মান বসাও। D1 কত পাইছো? 10টি। D2 কত পাইছো? 15টি ডিভাইডেড বাই টি আর টি যোগ করলে কত হয়? 2টি। দেখো তাহলে 10টি আর 15টি, 10টি যোগ 15টি কত হবে? 25টি ডিভাইডেড বাই 2টি, তাহলে টি আর টি কাটা, 25/2 কত হয়? 12.5 মিটার পার সেকেন্ড, যেহেতু আমরা বেগ বা দ্রুতি বের করতেছি। এটাই হলো আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। মনে আছে আমরা যখন বেগ হিসাব করতাম বা দ্রুতি হিসাব করতাম, আমরা একটা সময় নিয়ে হিসাব করতাম যে T1 সময় থেকে T2 সময়, মানে 10 মিনিট, 20 মিনিট, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, এইটুকু সময়ের মধ্যে তুমি কতটুকু সরে গেছো, তাই না? এটাকে আমরা বলতাম গড় বেগ বা গড় দ্রুতি। কেন গড় বেগ বা গড় দ্রুতি বলতাম? কারণ তোমার আসলে বেগ কত সেটা তো বের করা যায় না, তুমি আসলে কত জোরে জোরে গেছো সেটা তো বের করা যায় না। এক এক সময়ে তোমার বেগ এক এক রকম ছিল, কিন্তু টোটাল সময় জুড়ে গড়ে তোমার একটা বেগ ছিল, অ্যাভারেজে একটা বেগ ছিল। কিন্তু ভিতরে বিভিন্ন সময় তুমি কখনো জোরে সাইকেল চালাইছো, কখনো আস্তে সাইকেল চালাইছো, কোনো অনেক জোরে, কখনো অনেক আস্তে, বাট অ্যাভারেজে তোমার বেগ কত ছিল সেইটা আমরা আগের প্রসেসে পাইতাম। আমি চাচ্ছি যে না ভাই, আমি এগুলার মধ্যে নাই। তোমার T1 সময় থেকে T2 সময় পর্যন্ত এই যে মাঝখানে তোমার সরণ হয়েছে S, এই তোমার সময় লাগছে হচ্ছে T, তাহলে এসকে যখন আমি টি দিয়ে ভাগ করি, আমি যে বেগটা পাই সেটা তো আমাদের গড় বেগ। আমি গড় বেগ চাই না, আমি T1 থেকে T2 পর্যন্ত, ধরো এটা হচ্ছে 10 মিনিট মানে কত সেকেন্ড রে? 10 মিনিট মানে হচ্ছে 600 সেকেন্ড। বলছি আমি 600 সেকেন্ডে তোমার বেগ কত ছিল সেটা আমি জানতে চাই না। মাঝখানে কোথাও তুমি জোরে চালাইছো, কোথাও আস্তে চালাইছো, কোথাও জোরে চালাইছো, আমি তো গড় বেগ জানতে চাচ্ছি না। আমি জানতে চাচ্ছি যখন তুমি ওই যে গার্লস স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলা তখন তোমার সাইকেলের বেগ কত ছিল? তুমি কি তখন স্লো করে সাইকেল চালাইছো নাকি জোরে জোরে সাইকেল চালাইছো? স্লো করে সাইকেল চালালে তোমার মধ্যে সমস্যা আছে। যদি তুমি স্পিডে সাইকেল চালাও, যে হ্যাঁ গার্লস স্কুল, এখানে তো বেশিক্ষণ থাকা যাবে না, জোরে সাইকেল চালাই, ওই মোমেন্টে তুমি যখন গার্লস স্কুলের সামনে ছিলা, ওই মোমেন্টে তোমার সাইকেলের বেগ কত? আমি ওই তৎক্ষণাৎ ওই মুহূর্তের বেগটা জানতে চাচ্ছি। এইটাকে আমরা বলি তাৎক্ষণিক বেগ।
এটাকে আমরা বলি তাৎক্ষণিক বেগ। সো তোমার লম্বা কোনো সময় না যে সকাল 10টা 10 থেকে 10টা 20 পর্যন্ত তোমার স্মরণ হয়েছে এস, তাহলে দূরত্বকে আমি সময় দিয়ে ভাগ করে বেগ পাইলাম, ওই সব গ্যাঞ্জামে আমি নাই। ওই 10 মিনিটে পুরো রাস্তায় কী হয়েছে আমি জানতে চাই না, অ্যাভারেজ বেগ আমি জানতে চাই না। ওই যে তুমি যখন গার্লস স্কুলের সামনে ছিলা, একদম এক্স্যাক্ট দ্যাট মোমেন্ট, ওই মোমেন্টে তোমার সাইকেলের বেগ কত। সো ধরো এটা হচ্ছে গার্লস স্কুল, তোমার অনেক বান্ধবীরা এখানে পড়ে, তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে তো এইসব তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে, যদি ছেলে হও তাহলে বুঝতে পারবা জিনিসগুলো। ধরো এটা হচ্ছে গার্লস স্কুলে তোমার অনেক প্রিয় বান্ধবী, কিছু অনেক না, একটাই আসবে, ধরো বান্ধবী এখানে থাকে, তুমি সাইকেল চালাচ্ছ, হ্যাঁ ধরো বেশি আঁকাবো না, বেশি কিছু আঁকাবো না, ধরো সাইকেল হচ্ছে তোমার এইটা, এটা তোমার সাইকেল। তুমি এই সাইকেল কী হলো, তুমি এই সাইকেল হ্যাঁ তুমি এই সাইকেল, এটা তোমার সাইকেল, এখান থেকে সাইকেলটা চালায়ে কী হলো, এখান থেকে সাইকেলটা চালায় তুমি এই জায়গায় চলে আসলা, এখান থেকে সাইকেল চালায় তুমি এই জায়গায় আসতে, এখন তোমার এটা পার হইতে কতটুকু সময় লাগবে, এটা স্কুলে কলেজের গেট, স্কুল বা কলেজ, এটা পার হইতে ধরো খুবই অল্প একটা সময় লাগছে, তোমার খুবই অল্প একটা সময় লাগছে, ধরো 1 সেকেন্ড লাগছে বা 10 সেকেন্ড লাগছে, খুবই অল্প একটা সময় লাগছে, 1 সেকেন্ডও লাগে নাই। ধরো এইটুকু জায়গা পার করতে তোমার যে সময়টা লাগছে খুবই ক্ষুদ্র একটা সময়। ক্ষুদ্র একটা সময়কে, ক্ষুদ্র মনে রাখবা, যে কোনো কিছু যদি ক্ষুদ্র হয়, খুবই কম সময়ের কোনো কিছু হয়, তার সামনে ডি লেখা হয়, ডিটি মানে ক্ষুদ্র একটা সময়। এই ধরো 1 সেকেন্ড, 10 সেকেন্ড, 5 সেকেন্ড, এইটুকু সময়ের মধ্যে তুমি সাইকেলটা চালায় চলে পার করে ফেলছো এটাকে। তাহলে এই ক্ষুদ্র একটা সময়ে তোমার স্মরণ কতটুকু হয়েছে, এখান থেকে তুমি এখানে স্কুলটা পার করলা, তোমার স্মরণ হয়েছে ক্ষুদ্র একটা স্মরণ এস, যেহেতু এসটা আমি ক্ষুদ্র বোঝাচ্ছি, যে কোনো কিছু ক্ষুদ্র বোঝাইতে হলে ডি দিতে হয় সামনে, ক্যালকুলাস পড়ে থাকলে এটা বুঝবা তোমরা। যাই হোক, তো তুমি ক্ষুদ্র একটা সময় ধরো 1 সেকেন্ড বা কয়েক মিলি সেকেন্ড সময়, এইটুকু সময়ের মধ্যে সাইকেলটা চালায় তুমি এটা পার করছো, এইটুকু সময়ের মধ্যে তুমি সাইকেলটা চালায় এটা পার করছো, বুঝছো? ক্ষুদ্র একটা সময় এবং ক্ষুদ্র একটা দূরত্ব। এই যে ক্ষুদ্র দূরত্বকে যদি আমি ক্ষুদ্র সময় দিয়ে ভাগ করি, তাহলে আমি যে বেগ পাবো, স্মরণকে যদি তুমি সময় দিয়ে ভাগ করো, কি লিখলাম এটা, ক্ষুদ্র একটা স্মরণকে যদি তুমি ক্ষুদ্র একটা সময় দিয়ে ভাগ করো, স্মরণকে সময় দিয়ে ভাগ করলে যে তুমি যে বেগটা পাবা, এই বেগটাকে বলা হয় তাৎক্ষণিক বেগ, এটাকে ভি দিয়ে প্রকাশ করে। এইটা হচ্ছে আমাদের তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগ, এটা হচ্ছে আমাদের তাৎক্ষণিক বেগ, এটা হচ্ছে আমাদের তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগ। ক্ষুদ্র একটা বেগকে তুমি ক্ষুদ্র একটা সময়, আর ক্ষুদ্র একটা স্মরণ দিয়ে যখন তুমি হিসাব করবা, ক্ষুদ্র স্মরণ, যে তোমার বাসা থেকে কলেজ এত দূরত্ব তোমার লাগবে না, ওই যে ক্ষুদ্র একটা গার্লস স্কুলের গেট, তুমি ওইটা যে অল্প সময় পার করছো, এই অল্প স্মরণকে অল্প সময় দিয়ে ভাগ করলে এই অল্প একটা মোমেন্টে, এই মোমেন্টে তোমার বেগটা কত ছিল সেটা বের হয়ে যাবে, তাই না? এইটা আমি জানতে চাচ্ছি। বাসা থেকে কলেজ পর্যন্ত তুমি আস্তে আস্তে সাইকেল চালাইছো, যে আমি জানি, এখানে তুমি জোরে চালাইছো না আস্তে চালাইছো, এই মুহূর্তেরটা আমি জানতে চাচ্ছি। ক্ষুদ্র স্মরণ, এটা হচ্ছে ক্ষুদ্র সময়, ক্ষুদ্র সময়, ঠিক আছে? এখন যদি তুমি ক্যালকুলাস পড়ে থাকো এবং আমি চাবো তুমি ক্যালকুলাস পড়ছো, কারণ ক্যালকুলাস না পড়লে তুমি এই চ্যাপ্টারের অনেক কিছুই বুঝবা না, তাহলে এইটা হচ্ছে ডি বাই ডিটি ইন্টু এস, ডি বাই ডিটি ইন্টু এস, এটাকে বলা হয় সময়ের সাপেক্ষে এস এর ডিফারেন্সিয়েশন, সময়ের সাপেক্ষে এস এর ডিফারেন্সিয়েশন, সময়ের সাপেক্ষে এস এর ডিফারেন্সিয়েশন। যারা ক্যালকুলাস পারো না, হ্যাঁ ক্যালকুলাস ক্যালকুলাসটা একটু শিখবে, বেসিক ক্যালকুলাস, হ্যাঁ তোমরা ইউটিউবে সার্চ করো ক্যালকুলাস বেসিক ক্যালকুলাস তোমাকে শিখাই দেখবা তুমি এরকম ভিডিও পাবা। দেখো এই জিনিসটাকে বলা হয়, যখন ডিএস বাই ডিটি থাকবে, এটাকে এইভাবে লেখা হয়, এটাকে এইভাবে লেখা হয়, ডি আর এই যে ডিটি আলাদা করে লেখা হয়, যে উপরের যে এস এটাকে আলাদা করে লেখা হয়, ডি বাই ডিটি ইন্টু এস। এটা মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন, সময়ের সাপেক্ষে স্মরণের ডিফারেন্সিয়েশন, এটাকে বলা হয় সময়ের সাপেক্ষে স্মরণের ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ, যেটা ক্যালকুলাসের একটা পার্ট, এটা অন্তরীকরণ, ঠিক আছে? সময়ের সাপেক্ষে স্মরণের অন্তরীকরণ। আমি একটা বেসিক একটা ফর্মুলা লিখে দিই, যারা ক্যালকুলাস পড়ছো একটা রিভিশন দিয়ে নিও।
যে ধরো ডি বাই ডিটি আছে এবং আমি একটা জিনিসকে কি করবো তাহলে ডি বাই ডিটি মানে আমি কোনো কিছুকে ডিফারেন্সিয়েশন করব। এস মানে হচ্ছে আমি কাকে ডিফারেন্সিয়েশন করব, এটা মানে ডিফারেন্সিয়েশন করব এসকে। সো আমি এসকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি। ধরো তোমাকে বলে দিছে এস হচ্ছে একটা ইকুয়েশন দেওয়া যে 2t, মানে তুমি যদি এইখানে টি এর মানটা বসাও তুমি স্মরণের মানটা পাবা। কি আজব জিনিস, ম্যাজিক। তোমাকে বলে দিছে যে এস ইকুয়ালস টু 2t, এস ইকুয়ালস টু 2t, বা ধরো 2t স্কোয়ার, বা ধরো একটু সহজ ধরি, ধরো টি স্কোয়ার, এস ইকুয়ালস টু টি স্কোয়ার। তুমি যদি এখানে টি এর মানটা বসাও, টি এর মানে 1 2 3 4 5 6 10 20 1 লাখ 2 লাখ, যদি টি এর মান বসাও সেটাকে স্কোয়ার করলে তুমি স্মরণের মানটা পাও ওই সময়। কি ম্যাজিক, দারুণ একটা জিনিস। সো এস সমান সমান বলা আছে টি স্কোয়ার। সো ধরো আমি এখানে এস এর মান বসাই দিলাম টি স্কোয়ার, টি স্কোয়ার। তাহলে মনে রাখবা টি স্কোয়ারকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে বা যে কোনো কিছুকে যখন তুমি ডিফারেন্সিয়েশন করবা, উপরে যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারটা সামনে আসে এবং টি এর পাওয়ার 2 দেখো সামনে আসলো এবং পাওয়ার 1 কমে যাবে। সো টি পাওয়ার ছিল 2, এখন 1 কমে হয়ে যাবে 1, তাহলে এটা হবে 2t। আরেকটা ডিফারেন্সিয়েশন দেখো, যারা পড়ো নাই আর কি তারা দেখে রাখো, আর যারা পড়ছো রিভিশন দাও। ধরো টি টু দি পাওয়ার 4 আছে, এস এর মান দেওয়া আছে টি টু দি পাওয়ার 4, তাহলে কি হবে, তাহলে এই যে 4টা চলে আসবে সামনে এবং টি এর মান 1 কমে যাবে, তাহলে এই যে টি এর পাওয়ার 1 কমে যাবে, এখন ছিল 4 1 কমে হয়ে যাবে 3, এটা হয়ে গেল ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, ওকে। তারপরে যদি এমন হয় যে 2t স্কোয়ার, তাহলে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা আসবে দেখো 2 একটা ধ্রুবক পাইলে সামনে নিয়ে চলে আসবা, বাকি যা থাকে তাকে ডিফারেন্সিয়েশন করবা এই। তাহলে 2t স্কোয়ার, তাহলে 2 এর পাওয়ারটা দেখো এই যে টি এর পাওয়ার হচ্ছে 2 সামনে আসলো এবং টি এর পাওয়ার 1 কমে যাবে, 2 থেকে হয়ে যাবে 1, এটা হয়ে গেল আমাদের ডিফারেন্সিয়েশন। বুঝছো, এইভাবে ডিফারেন্সিয়েশন করতে পারবা। যদি এমন হয় যে এস এর মান দেওয়া আছে 3t স্কোয়ার প্লাস টি, 3t স্কোয়ার প্লাস টি, তাহলে প্রথমে এটাকে ডিফারেন্সিয়েশন করবা যোগ এটাকে ডিফারেন্সিয়েশন করবা, তাহলে 3t স্কোয়ারকে করলে হবে 3, যে পাওয়ারটা সামনে আসবে 2, পাওয়ার 1 কমে যাবে 2 টু দি পাওয়ার 1, টি টু দি পাওয়ার 1 প্লাস টিকে ডিফারেন্সিয়েশন দাও, কিছু নাই তার মানে পাওয়ার আছে 1, তাহলে পাওয়ার আসবে সামনে 1 আর টি এর পাওয়ার 1 কমে যাবে 0, এই যে হয়ে গেছে ডিফারেন্সিয়েশন। এটা হবে 6t প্লাস টি টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 যোগ 1। যদি কোনো কিছু না থাকে, যদি তোমার একটা ধ্রুবক সংখ্যা থাকে, খালি একটা ধ্রুবক 6, এটাকে ডিফারেন্সিয়েশন করলে শুধু ধ্রুবক থাকলে সেটা হবে সবসময় 0। এই হলো ডিফারেন্সিয়েশন, এই হলো আমাদের ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, আচ্ছা আমি একটু ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো লেখা দিই, কিছু সূত্রগুলো লেখা দিই। হ্যাঁ, ডি বাই ডিটি টি টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 6t টু দি পাওয়ার 5, সে এক্সাম্পল। হ্যাঁ, তাহলে বুঝতে পারবো সহজে। ডি বাই ডিটি যে কোনো একটা ধ্রুবক, ধরো হচ্ছে 5, তাহলে এটা আসবে 0। ডি বাই ডিটি ধরো আছে 5t স্কোয়ার, হ্যাঁ, তাহলে এটা আসবে আমাদের 5 বাইরে বের হয়ে চলে আসবে, আর টি স্কোয়ার করলে কি হবে, পাওয়ার আসলো সামনে আর পাওয়ার 1 কমে গেল 1। এইটা হলো আমাদের ডিফারেন্সিয়েশনের কিছু। এই 3টা অঙ্ক জানলেই মোটামুটি এই চ্যাপ্টারের সব কিছু তুমি করতে পারবা, এই 3টা জানলেই হবে, এই 3টা জানলেই হবে। আচ্ছা, সময়ের সাপেক্ষে স্মরণের অন্তরীকরণ, ওকে। আর যখন ক্যালকুলাস পড়বা তখন একটু ভালো মতো বুঝে নিও এটা কেমনে হয়। আর এখন জাস্ট এই 3 রকমের ডিফারেন্সিয়েশন জানলে তুমি সব ডিফারেন্সিয়েশন করতে পারবা এই চ্যাপ্টারের। আচ্ছা, তাহলে আমি কি বললাম, আমি বললাম যে ডিএস বাই ডিটি এটা হচ্ছে ভি, ডিএস বাই ডিটি এটা হচ্ছে ভি। তুমি এটাকে এইভাবে চিন্তা করতে পারো, যে স্মরণকে অন্তরীকরণ করলে বেগ পাওয়া যায়, স্মরণকে অন্তরীকরণ করলে দেখো স্মরণকে অন্তরীকরণ করলে বেগ পাওয়া যায়। স্মরণের যখন তুমি অন্তরীকরণ করবা তুমি বেগ পাবা। অন্তরীকরণের উল্টা হচ্ছে যোগজীকরণ বা ইন্টিগ্রেশন। যোগের উল্টা যেমন বিয়োগ, 5-এর সাথে 2 যোগ করলে 7 পাওয়া যায়, 5-এর সাথে 2 যোগ করলে 7 পাওয়া যায়, তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে 5 পাওয়া যাবে। যোগ আর বিয়োগ যেমন একটা উল্টা।
অন্তরীকরণের উল্টা হচ্ছে যোগজীকরণ, অন্তরীকরণের উল্টা হচ্ছে যোগজীকরণ। তাহলে স্মরণের অন্তরীকরণ করলে বেগ পাওয়া যায়, তাহলে বেগের যোগজীকরণ করলে স্মরণ পাওয়া যাবে। সো বেগের যোগজীকরণকে স্মরণ পাওয়া যায়, বেগের যোগজীকরণ করলে স্মরণ পাওয়া যায়, বেগের যোগজীকরণ যোগজীকরণ করলে স্মরণ পাওয়া যায়, বেগের যোগজীকরণ করলে স্মরণ পাওয়া যায়। ঠিক আছে, তাহলে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ তো তুমি দেখছো ডি বাই ডিটি। যোগজীকরণ কি জিনিস? যোগজীকরণকে এই যে এমনে প্রকাশ করে, এমনে, এটা হচ্ছে যোগজীকরণ। যারা পড়ছো ক্যালকুলাস খুবই খুবই শান্তিতে আছো, আর যারা ক্যালকুলাস পড়ো নাই একটু কষ্ট হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার যোগজীকরণ, যোগজীকরণের চিহ্ন। সো আমি আবারও তোমাদের হাত জোর করে বলতেছি যে ক্যালকুলাস না পড়লে একটু অসুবিধা হতে পারে এটা, আর ক্যালকুলাস পড়লে জিনিসগুলো তুমি বুঝতেছো যে আমি খুবই বেসিক কথাবার্তা বলতেছি। তাহলে বেগের যোগজীকরণ, তাহলে বেগকে আমি যোগজীকরণ করবো, তাহলে ভি, এবং এটার পর একটা দিতে হয় ডিটি, মানে কার সাপেক্ষে যোগজীকরণ তুমি করবা, ভি ডিটি। ওকে ওকে, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ভি ডিটি ইকুয়ালস টু আমাদের, তাহলে বেগকে যোগজীকরণ করলে কি পাবো? স্মরণ। এই হলো বিষয়। তাহলে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন হচ্ছে ক্যালকুলাসের অংশ, বা অন্তরীকরণ আর যোগজীকরণ হচ্ছে ক্যালকুলাসের অংশ। হ্যাঁ, ক্যালকুলাসের অংশ। এসকে ডিফারেন্স করলে সময় তুমি বেগ পাবা, আর হচ্ছে বেগকে ইন্টিগ্রেশন করলে তুমি এস পাবা। ওকে ওকে ওকে, ঠিক আছে। এবার আসলে দেখো ইন্টিগ্রেশন তো তোমাদের শেখা লাগবে, ভাই আমি তো ইন্টিগ্রেশন পারি না। এখন তোমাকে আমি বলে দিলাম যে একটা বস্তুর বেগ হচ্ছে ভি, তাহলে তার স্মরণ বের করো। এই কথাটা কোনো লজিক নাই। স্মরণ মানে কোথাকার স্মরণ? তুমি আমাকে বলে দাও যে এই t1 সময় থেকে t2 সময় পর্যন্ত তার বেগ এত হইলে এই সময়ের মধ্যে তার স্মরণ কত হয়। তুমি আমাকে সময় বলে দাও, তাহলে তো আমি স্মরণ বের করতে পারবো। শুধু যদি বেগ দেওয়া থাকে, সময় না জানলে তো আর স্মরণ বের করতে পারবো না, তাই না? যদি বেগ দেওয়া থাকে, সময় না জানলে তো আর স্মরণ বের করতে পারবো না। যদি তোমাকে বলে যে তার বেগ এত, স্মরণ বের কর, আরে ভাই তুমি ক যে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত সে চলাচল করছে, তাহলে এই সময়ের আমি স্মরণটা বের করব। কাজেই বেগ জানলেই হয় না, তোমার সময় জানতে হয়। এজন্য ইন্টিগ্রেশন একটা সময় থেকে আরেকটা সময় পর্যন্ত করতে হয়। যারা ইন্টিগ্রেশন পড়ছো এটাকে বলা হয় ইন্টিগ্রেশনের লিমিট। মানে t1 সময় থেকে t2 সময় পর্যন্ত ভি বেগে গতিশীল থাকলে ইন্টিগ্রেশন করলে আমি এস পাবো, যে t1 থেকে t2 সময়ে তার কতটুকু স্মরণ ছিল। এবার ইন্টিগ্রেশনের একটা নিয়ম দেখাই দিই। যারা ইন্টিগ্রেশন পড়ছো রিভিশন দিয়ে দাও, যারা পড়ো নাই একটু হচ্ছে যে মনোযোগ দাও। 3টা ইন্টিগ্রেশন দেখাবো, এই 3টা ইন্টিগ্রেশন যদি বুঝলা, যদি মুখস্থ রাখো তাহলে সব অঙ্ক পারবা। দেখো ইন্টিগ্রেশন অফ ধরো t⁶ dt, হ্যাঁ t⁶ dt, লিমিট আমি দেই নাই, লিমিট আমি পরে দিচ্ছি। ধরো t⁶ dt, তাহলে এখানে যেমন পাওয়ারটা সামনে আসছিল এবং পাওয়ার 1 কমে গেছিল, 6 থেকে 5 হয়ে গেছিল, এখানে পাওয়ার 1 বেড়ে যাবে। সো t⁶ থেকে t⁶ হয়ে যাবে। এবার নতুন যে পাওয়ারটা এটা নিচে আসবে, ভাগ হবে। দেখো পুরাতন পাওয়ার সামনে আসতো, এখানে নতুন পাওয়ার নিচে আসছে। পুরাতন পাওয়ার গুণ হয়ে গেছিল, পুরাতন পাওয়ার গুণ হয়ে গেছে, এখানে নতুন পাওয়ার ভাগ হয়ে গেছে। দেখো সব দিক দিয়ে উল্টা, পুরাতনটা গুণ হয়, এখানে নতুনটা ভাগ হয়, সব দিক দিয়ে এটা উল্টা। যদি লিমিট দিয়ে দেয়, ধরো তোমাকে বললো 1 থেকে 2 সেকেন্ড, তাহলে সুন্দর মতো টি এর মান বসাবা 2, এরপরে মাইনাস দিয়ে টি এর মান বসাবা 1, হিসাব করে জেড আসবে সেটা 2⁷/7 মাইনাস 1⁷/7। আরেকটা ইন্টিগ্রেশন দেখো, ইন্টিগ্রেশন তোমাকে বলছে 7, ইন্টিগ্রেশন 7 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড পর্যন্ত, ঠিক আছে, ডিটি। মনে রাখবা যদি শুধু ধ্রুবক থাকে, কোনো কিছু না থাকে, শুধু ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে 0 হইতো, আর শুধু ধ্রুবককে ইন্টিগ্রেশন করলে তার সাথে এই যেখানে টি আছে না, টি দিয়ে ইন্টিগ্রেশন করতেছি, টি গুণ হয়ে যাবে এই। আর লিমিট কেমনে বসাবা, একবার টি এর মান বসাবা 2, তাহলে 7 গুণন 2 মাইনাস দিয়ে টি এর মান বসাবা 1, 7 গুণন 1, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ইন্টিগ্রেশন দেখো, যে এই ফর্মেটের দেখো, যে ইন্টিগ্রেশন ধরো 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ড আমি বললাম, ধরো
5t², এটাই ধরো আমি আবার তোমার ইয়া করব, ইন্টিগ্রেশন করব, হ্যাঁ এটা ইন্টিগ্রেশন করব। তাহলে 5 থাকবে 5-এর মতো আগের মতোই নিয়ম, এবং t² তুমি ইন্টিগ্রেশন করবা। তাহলে t এর পাওয়ার কত? 2, ইন্টিগ্রেশনের পাওয়ার বাড়ে, তাহলে t এর পাওয়ার হয়ে যাবে 3, আর নতুন পাওয়ার হয়ে যাবে ভাগ। লিমিট বসাবা কেমনে? একবার t এর মান 3 বসাবা, মাইনাস দিয়ে একবার t এর মান 1 বসাবা। সো 5 ইন্টু t এর মান বসাবো একবার 3, মাইনাস t এর মান বসাবো একবার 1, হিসাব করে যা আসবে তা। সো দেখো এই তিনটাকে আমি কেমনে করছি যদি বুঝো, এখানে 3টা ইন্টিগ্রেশন, 3টা ডিফারেন্সিয়েশন, এই চ্যাপ্টারের সকল ক্যালকুলাসের সকল পার্ট তুমি পারবা, ঠিক আছে? আচ্ছা, আর আমার সাজেশন থাকবে ক্যালকুলাসটা পড়ে নিও, তাহলে বুঝবা এটা কেমনে হয়েছে। এখন তো তুমি বিশ্বাস করে নিছো পারাস ভাই বলছে তার মানে এমন হয়, ক্যালকুলাস পড়লে বুঝবা এটা কেন হয়। ওকে ওকে, তাও দেখো এইটা দেখো, একটি বস্তুকণা এক্স অক্ষ বরাবর চলছে, মূল বিন্দু থেকে এর সরণ x = 8t - 3t² সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। ও মাই গড, কি বলছে? একটা বস্তুকণা এক্স অক্ষ বরাবর দৌড়াদৌড়ি করছে, এখন সে তার যে সরণটা, সেই তার সরণটাকে এই ইকুয়েশন দিয়ে প্রকাশ করা যায়। মানে এখানে তুমি যদি টি এর মান বসাও তাহলে তুমি সরণটা পাওয়া যাবে। এখানে সরণকে এক্স দিয়ে প্রকাশ করছে, এস দিয়ে করেনি, এক্স দিয়ে প্রকাশ করছে। আচ্ছা, তাহলে সরণ = একটা সমীকরণ দিছে, ওই যে জাদুর বাক্স, এখানে টি এর মান যদি তুমি বসাও 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 4 সেকেন্ড, তাহলে তুমি ওই সময়ে তার সরণ কতটুকু ছিল সেটা তুমি পাবা। প্রশ্ন নম্বর 1, t = 0 থেকে t = 1 সেকেন্ডের মধ্যে গড় বেগ বের করো। t = 0 থেকে t = 1 সেকেন্ডের মধ্যে গড় বেগ বের করতে বলছে। t = 0 থেকে t = 1 সেকেন্ডের মধ্যে গড় বেগ বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, তো সরণ থেকে তুমি বেগ পাবা কেমনে? আচ্ছা দেখো, এখানে কি বলছে? গড় বেগ, এখানে বলছে গড় বেগ। আচ্ছা, গড় বেগ কেমনে হিসাব করে? গড় বেগ ভি অ্যাভারেজ, গড় বেগ কেমনে হিসাব করে? গড় বেগ হিসাব করে মোট সরণ ভাগ মোট সময়, মোট সরণ ভাগ মোট সময়। আচ্ছা, মোট সরণ মানে কি? মানে শুরু থেকে t = 0 থেকে t = 1 পর্যন্ত তার কতটুকু সরণ হয়েছে, t = 0 থেকে t = 1 পর্যন্ত তার কতটুকু সরণ হয়েছে। তাহলে দেখো আমি এখানে t এর মান বসালে আমি সরণ পাই, তাহলে t এর মান যখন 0 তখন সরণ কত এর আগে বের করি, t এর মান যখন 0 তখন সরণ কত এটা আগে বের করি, t এর মান যখন 0 তখন সরণ কত এটা আগে বের করি, t এর মান যখন 0, তাহলে t এর মান 0 বসাও, তাহলে x = 8 × 0 - 3 × t এর মান কত বসাবো? 0, তাই না? তাহলে t², t এর জায়গায় বসাবো 0, 0² আসবে কত? 0, x = আসতেছে 0। তাহলে যখন t এর মান 0 তখন সরণের মানও 0। যখন t এর মান হচ্ছে 1, তাহলে হিসাব করো, তাহলে x কত হবে? যখন t এর মান হচ্ছে 1, তাহলে এখানে t এর জায়গায় 1 বসাবা, তাহলে 8 × 1 - 3 × 1², তাহলে 8 - 3 আসতেছে কত? 5। তাহলে যখন t এর মান হচ্ছে 1, মানে 1 সেকেন্ডে তার সরণ হচ্ছে 5 মিটার, সরণ হচ্ছে 5 মিটার, আর এখানে ছিল 0 মিটার। তাহলে আমাকে বলো তো, t0 সময় সে ছিল 0 সরণ, t এর মান 1 হয়ে গেছে 5 মিটার সরণ, তাহলে সরণের পার্থক্য কতটুকু হয়েছে? তাহলে আসলে মোট সরণ কতটুকু হয়েছে? 0 থেকে 5 পর্যন্ত গেছে, তাহলে 5 - 0। বুঝো নাই, তুমি কিছুই বুঝো নাই। দেখো আমি এই যে আঁকাইছিলাম মনে আছে, এখানে ছিল t এর মান 0, ধরো এখানে হচ্ছে t1, এটা হচ্ছে 0, এখানে হচ্ছে t2, এটা হচ্ছে তোমাকে বলছে 1 সেকেন্ড। সে তার শুরুতে সরণ ছিল একটা, পরে সরণ হয়েছে আরেকটা, তাহলে এই মাঝখানের এটা হচ্ছে তার মোট সরণ না? হ্যাঁ, এটাই তো মোট সরণ। আগে ছিল এখানে, এখন আসছে এখানে, তাহলে এটা হচ্ছে মোট সরণ বা সরণের পার্থক্য। তাহলে এটা কেমনে পাইছি? নতুনটা মাইনাস আগেরটা, নতুনটা মাইনাস আগেরটা, নতুনটা মাইনাস আগেরটা, এই দেখো নতুনটা মাইনাস আগেরটা,
নতুনটা মাইনাস আগেরটা। তার সরণ হইছে 5, তার সরণ হইছে কত রে? 5 মিটার। 0 থেকে 5 মিটার পর্যন্ত গেছে, তাহলে 5 মিটার সরণ। 0 থেকে 5 মিটার গেছে, মানে 5 মিটার হচ্ছে তার সরণ। তাহলে সময় দিয়ে ভাগ করো, আমি সরণ পেয়ে গেছি। এবার এটাকে সময় দিয়ে ভাগ করি, সময় দিয়ে ভাগ করি। সময় কত? 0 সেকেন্ড থেকে 1 সেকেন্ড। তাহলে সময় কতটুকু? 0 সেকেন্ড থেকে 1 সেকেন্ড, মানে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। তাহলে গড় বেগ আসবে 5 মিটার মোট সরণ, সময় লাগছে 1 সেকেন্ড, তাহলে আসবে 5 মিটার পার সেকেন্ড। আসবে 5 মিটার পার সেকেন্ড। এটা গেল 1 নাম্বার। বুঝছো? না বুঝলে একটু রিক্যাপ করে দেখো, আবার একটু রিক্যাপ করে দেখো। এটা হচ্ছে আমার গড় বেগ, এটা হচ্ছে আমার 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত গড় বেগ আমরা পাইছি, গড় বেগ আমরা পাইছি। এবার আসো, গড় বেগ গেল। 2 নম্বরে বলছে, আরে কি হলো, কই গেল এটা? আচ্ছা দেখো, এরপরে বলছে 2 নম্বরে বলছে যে টি ইকুয়ালস টু 1 সেকেন্ড সময়ে তাৎক্ষণিক বেগ কত? তাৎক্ষণিক বেগের ফর্মুলা কি রে ভাই? তাৎক্ষণিক বেগের ফর্মুলা কি? তাৎক্ষণিক বেগের ফর্মুলা কি? ds/dt মাত্র দেখছি আমরা, বা আমরা এটাকে বলতে পারি সময় সাপেক্ষে এস এর ডিফারেন্সিয়েশন। এস এর মান কত দেওয়া আছে? এখানে তো এস না, সরণকে তো এখানে এক্স দিয়ে প্রকাশ করছে, তাই না? তো আমরা এক্স দিয়ে লিখি, সরণকে তো এখানে এক্স দিয়ে প্রকাশ করছে, এক্স দিয়ে প্রকাশ করছে। তাহলে এক্স কত দেওয়া আছে রে? দেখো তো এক্স কত দেওয়া আছে? 8t - 3t স্কোয়ার। ডিফারেন্সিয়েশনটা পারবা না? মাত্র আমরা দেখছি না ডিফারেন্সিয়েশনটা, যে তাহলে প্রথমে 8টিকে ডিফারেন্সিয়েশন করো, 8 তো ধ্রুবক থাকলো, টি এর পাওয়ার কিছু নেই, মানে আছে 1, তাহলে পাওয়ারটা আসবে সামনে, গুণ, এবার পাওয়ার 1 কমে যাবে, 1 থেকে কমে গেলে হয়ে গেল 0, -3 ধ্রুবক আসলো, মানে মাইনাসটা মাইনাস আসলো, এবার এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করবা, তাহলে 3 তো ধ্রুবক, টি স্কোয়ার, তাহলে পাওয়ারটা আসবে সামনে এবং পাওয়ার 1 কমে যাবে। এই তো একটু সাজায় গোছায় লিখলে এটা কত আসে? এটা আসে 8t⁻0 মানে তো 1, মাইনাস 3 দুগুণ 6, আর এখানে t⁻1 মানে t। সো সবসময় মনে রাখবা, যদি এমন থাকে যে পাওয়ার যদি কিছু না থাকে, মানে পাওয়ার যদি 1 হয়, t⁻1 হয়, তাহলে ডিফারেন্সিয়েশন করলে ওটা বাদ চলে যায়। ডিফারেন্সিয়েশন করলে তুমি দেখবে যে এটা বাদ চলে যাবে। দেখো 8টিকে ডিফারেন্সিয়েশন করলে খালি 8 আসছে। শর্টকাট মাথায় রাখো, যদি শুধু টি থাকে তাহলে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে ওই টিটা নাই হয়ে যাবে, আর যদি স্কোয়ার থাকে, কিউব থাকে, পাওয়ার থাকে, তাহলে তো তুমি হিসাব করবা, আর না হলে তোমার এত হিসাব করার দরকারই ছিল না, 80 মানে 8 লিখে দিতে পারতা। আচ্ছা তাহলে দেখো এটা কি আসছে, তাহলে আমার বেগ সমান সমান আসছে 8 - 60। দেখো এইটা কিন্তু একটা সমীকরণ, মানে তুমি এইখানে টি এর মান বসাবা, তুমি ওই সময় বেগ পাবা, তুমি এখানে টি এর মান বসাবা, তুমি একটা বেগ পাবা। আমাকে বলছে টি যখন 1 তখন বেগ কত, তাহলে দেখো টি এর মান 1 বসায় দাও, 8 - 6 ইন্টু টি এর মান তুমি 1 বসাও, তাহলে 1 সেকেন্ডে তুমি বেগ পাবা। তাহলে 8 - 6 এটা হবে 2 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 2 মিটার পার সেকেন্ড। আর এখানে এটা ছিল আমাদের অ্যান্সার। বুঝছি? বুঝছো? বুঝছো? ওকে, আসো এবার আসো, এই এমসিকিউটা দেখো, এমসিকিউটা দেখো রে, তোমাকে বেগ দিছে, দেখো বেগ ব্র্যাকেটে টি লিখছে, মানে কি জানো? ব্র্যাকেটে টি দেখে কেউ মনে করো না যে এখানে বেগের সাথে সময় গুণ করছে, না, এটা মানে বোঝাচ্ছে যে এটা একটা সমীকরণ, এই বেগ হচ্ছে সময়ের সমীকরণ। মানে কি, দেখো এই যে সমীকরণ হচ্ছে এইটা, তুমি যদি এখানে টি এর মান বসাও, টি এর মান বসাও, তুমি বেগ পাবা। এটাকে বলা হয় বেগ হচ্ছে সময়ের সমীকরণ বা ফাংশন। এই জন্য তুমি ব্র্যাকেটে টি লিখছে, আর মনে করো না টি গুণ আছে, ব্র্যাকেটে টি মানে বোঝাচ্ছে যে এটা একটা সমীকরণ যেখানে টি এর মান বসাইলে তুমি বেগ পাবা। 2 সেকেন্ড পরে সরণ কত? 2 সেকেন্ড পরে সরণ কত? মানে 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ড পরে, 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ড পর্যন্ত তার সরণ জিজ্ঞেস করছে তোমাকে। তাহলে দেখো তো, এটা বরিশাল বোর্ড 17-এর প্রশ্ন। বেগ দেওয়া আছে, সরণ বের করতে হবে। আমরা কি দেখছিলাম না যে বেগ থেকে সরণ আমরা কেমনে পাই? যে বেগকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা সরণ পাই।
বেগকে ইন্টিগ্রেশন করলে আমরা সরণ পাই, লিমিট লাগবে, লিমিট কোন জায়গা থেকে কোন জায়গায়, 2 সেকেন্ড পর, মানে 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ড পর্যন্ত। যদি বলতো 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড, তাহলে 3 থেকে 5 হইতো। এখানে বলছে শুধু 2 সেকেন্ড, তাহলে 0 থেকে 2 সেকেন্ড, 0 থেকে 2। তাহলে বেগ কত দেওয়া রে, ভি কত দেওয়া, ভি দেওয়া আছে 6t² প্লাস 2t, 6t² প্লাস 2t ডিটি, লিমিট হচ্ছে 0 থেকে 2। তাহলে ইন্টিগ্রেশনটা করো, 6t², এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে, 6 থাকবে 6-এর মতো, টি এর পাওয়ার 1 বাড়বে, নিচে নতুন পাওয়ারটা ভাগ হবে, প্লাস আসলো প্লাসের মতো, 2 ধ্রুবক 2-এর মতো, টি কিছু নাই মানে পাওয়ার হচ্ছে 1, তাহলে টি এর পাওয়ার 1 বাড়বে, 2 নতুন পাওয়ার দিয়ে ভাগ হবে এই। এখন এইটাখানে একটা থার্ড ব্র্যাকেট দিবা, থার্ড ব্র্যাকেট দিয়ে লিমিটটা লিখবা। এটা মানে হচ্ছে আমি ইন্টিগ্রেশন করেছি, লিমিট এটা বসাবো। এই কথাটার অর্থ কি জানো, থার্ড ব্র্যাকেট সহ, মানে হচ্ছে ভাই আমি দেখেন ইন্টিগ্রেশনটা করছি, লিমিট এখনো বসায় নাই, লিমিটটা আমি বসাবো। এটা ইকুয়ালস টু, এবার তুমি লিমিটটা বসাবা। লিমিট কেমনে বসায়, টি এর জায়গায় আগে 2 বসাবা, তাহলে 6 × 2³/3 প্লাস 2 × 2^2 এবার মাইনাস দিবা, মাইনাস দিয়ে টি এর মান 0, দেখো তুমি যদি এখানে 0 বসাও, এখানে 0 বসাও, সব 0 হয়ে যায়, সো আসলে পুরোটাই 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। টি এর মান 0 বসাইলে 0 তুমি গুণ ভাগ যা করো 0 হবে না, এখানে যদি তুমি 0 বসাও, যদি তুমি এখানে 0 বসাও, তাহলে 0²/2 প্লাস 2 সব তো 0 হয়ে যাবে, তাহলে পুরো জিনিসটাই আসলে 0 হয়ে যাবে এখানে। তো পুরো জিনিসটাই 0, তো আমার লিখলাম না আসলে জিনিসটা, বা -0 লিখতে পারো। তাহলে দেখো হিসাব করো, এখন এটা হিসাব করো, দেখো কত আসে, 6 × 2³/3 প্লাস 2 × 2²/2, এটা আসে 20, কি এটা মিটার না, স্মরণ বের করছি মানে মিটার, তাহলে এস আসলো আমাদের 20 মিটার। দেখো তো 20 মিটার কোথায় আছে, ক নাম্বারে আছে, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, 20 মিটার। ঠিক আছে, সহজ না অঙ্কটা, সহজ না, সহজ। একটু খালি তোমার এই যে এই জিনিসটা জানা লাগতো, শুধু তোমার এই যে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের এই বেসিক কনসেপ্টগুলো তোমার জানা লাগতো, তাহলেই হয়ে যেত। ওকে ওকে, ঠিক আছে, চলো আসো, বোর্ডের একটা এমসিকিউ আমরা করে ফেললাম। যখন তুমি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পড়ে ফেলবা, তুমি দেখবা এগুলো আসলে খুবই সহজ সহজ ইন্টিগ্রেশন, খুবই সহজ ইন্টিগ্রেশন। যখন ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পড়ে ফেলবা ম্যাথে, তখন দেখবে না খুবই সহজ ইন্টিগ্রেশন, এগুলো খুবই সহজ ইন্টিগ্রেশন। দেখো মেডিকেলে আসছিল 22-23 সালে, এটা মেডিকেলে আসছিল 22-23 সালে, মানে খুবই রিসেন্ট। 100 মিটার দীর্ঘ একটা ট্রেন এত কিলোমিটার পার আওয়ার বেগে চলে, 1 কিলোমিটার দীর্ঘ একটা ব্রিজ অতিক্রম করলো, ঠিক আছে, তার বেগ দেওয়া আছে 45 কিলোমিটার পার আওয়ার, 45 কিলোমিটার পার আওয়ার, এবং সে 1 কিলোমিটার দীর্ঘ একটা ব্রিজ অতিক্রম করলো। দেখো এককটা দেখো, কিলোমিটার প্রতি ঘন্টা, কিলোমিটার পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় 45 কিলোমিটার যায়। এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করো, মিটার পার সেকেন্ডে কনভার্ট কেমনে করে জানো, একটা শর্টকাট আছে, এটাকে 3.6 দিয়ে ভাগ করলে, কিলোমিটার পার আওয়ারকে 3.6 দিয়ে ভাগ করলে মিটার পার সেকেন্ড পাওয়া যায়। তাহলে এটা কত আসতেছে, 45 ভাগ 3.6 ইকুয়ালস টু 12.5 মিটার পার সেকেন্ড সে বেগ, এত বেগে সে একটা ব্রিজ অতিক্রম করলো। ব্রিজের দৈর্ঘ্য দেওয়া আছে 1 কিলোমিটার, 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার, তাই না, 1000 মিটার। ব্রিজটা অতিক্রম করতে ট্রেনের কত সময় লাগবে, ব্রিজটা অতিক্রম করতে ট্রেনের কত পরিমাণ সময় লাগবে, ও মাই গড। তাহলে একটা ট্রেন, এটা একটা ব্রিজ, বুঝছো, এটা একটা ব্রিজ, এটা একটা ব্রিজ, তার উপরে আছে একটা ট্রেন, তার উপরে আসলে এখন একটা ট্রেন, ট্রেনের একটা দৈর্ঘ্য দেওয়া আছে, ধরো ট্রেন হচ্ছে আমাদের 100 মিটার, হ্যাঁ ট্রেন হচ্ছে আমাদের 100 মিটার, এই যে ব্রিজ হচ্ছে 1000 মিটার। তাহলে ট্রেনটা ব্রিজটাকে অতিক্রম করবে কেমনে, এই মোমেন্টে ট্রেন ব্রিজের উপরে উঠলো, আচ্ছা এই মোমেন্টে ট্রেন হচ্ছে ব্রিজের উপরে উঠছে। অতিক্রম করা মানে কি, মানে ট্রেনটা ব্রিজটা পার করে ফেলবে। অতিক্রম করার অর্থ কি, মানে ট্রেনটা ব্রিজটা পার করে ফেলবে। তো ট্রেনটা কখন ব্রিজটাকে পার করে ফেলবে, ঘুরে যখন সে আবার এই জায়গায় আসবে, তাই না, ঘুরে যখন সে আবার এই জায়গায় আসবে, ঘুরে যখন সে আবার এই জায়গায় আসবে। তাহলে চিন্তা করো তো, তাহলে তাহলে রওনা দেবেন নাকি এখন, না, কত সময় লাগতে পারে আপনার? 20 মিনিট লাগবে। ওকে, তাহলে অতিক্রম করবে, বুঝছো, তাহলে দেখো তো
তাহলে টোটাল এই ট্রেনটা কতটুকু স্মরণ হইলো তার দেখো তো। সে এই জায়গা থেকে চিন্তা করো, এই জায়গা থেকে চিন্তা করো, এই মাথায় ছিল, হ্যাঁ, তার মাথাটা এই জায়গায় ছিল। এখান থেকে সে এই পুরা ট্রেনটা অতিক্রম করলো, মানে পুরো এই লাইনটা, এই যে এই মাথাটার কথা চিন্তা করো, এই খালি যে এই মাথাটা, এই যে ট্রেনের যে মাথাটা, এই মাথাটা এই মাথায় আসলো। অতিক্রম কি হয়েছে? অতিক্রম তো হয় নাই। এবার তাকে আরও সামনে যায়, সে যখন এইখানে আসলো তখন সে পুরা অতিক্রম করলো, তাই না? মাথাটা এখানে আসলেই কি অতিক্রম হয়ে গেছে? হয়নি, তার পুরা বডিটা তো অতিক্রম হইতে হবে, তো সে আরও সামনে গেল। কাজেই এই ট্রেনটা টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করলো দেখো তো। 1000 মিটার প্লাস এটা কত? এটা আবার 100। তাহলে টোটাল কত? টোটাল হচ্ছে আমাদের 1100। তাহলে 1100 মিটার দূরত্ব অতিক্রম করলে ট্রেনটা আসলে আমার এই ব্রিজটা অতিক্রম করবে। কাজে আমার এখন তাহলে সময় কতটুকু লাগবে দেখো, বেগ সমান সমান সরণ ভাগ সময়। তাহলে সময় সমান সমান কত? সরণ ভাগ বেগ। তাহলে সরণ হচ্ছে আমার 1100, বেগ হচ্ছে আমার কত? বেগ হচ্ছে আমার পাইছিলাম 12.5। তাহলে কতটুকু লাগতেছে? 1100 ভাগ 12.5 লাগতেছে আমার 88 সেকেন্ড। তাহলে টি ইকুয়ালস টু আমার 88 সেকেন্ড। টি ইকুয়ালস টু আমার 88 সেকেন্ড। আচ্ছা, আমার মাত্র মনে পড়লো 22-23 মানে তো আমি যেবার মেডিকেল দিছিলাম সেটারে। ও আচ্ছা, আমার এখন মনে পড়তেছে যে কী রে, আমি তো এটা পরীক্ষা দিছিলাম, এটা তো পরীক্ষা খঞ্জানি করছিলাম মনে হয়। সো এটা হচ্ছে আমি যেবার মেডিকেলে চান্স পাই সেবার এই প্রশ্নটা আসছিল। ঠিক আছে, মনে পড়ছে এবার। আচ্ছা, সুখস্মৃতি কিছু, মেডিকেলের সময় কিছু সুখস্মৃতি ছিল আমার। আচ্ছা দেখো, এটা সিকে রুয়েটে আসছিল এই প্রশ্নটা সিকে রুয়েটে আসছিল। সিকে রুয়েটে আসছিল যে মনে করো কোনো একটা ধ্রুব বলের প্রভাবে একটা বস্তুর কোন নির্দিষ্ট দিকে এক্স সময় টি এবং সরণ এক্স, মানে একটা এক্স অক্ষ বরাবর তার এক্স পরিমাণ সরণ হয় টি সময়ে। আচ্ছা, এখানে সমীকরণ দেওয়া আছে টি সমান সমান √x+5। এখন তুমি সবসময় দেখে আসছো সরণ সমান সমান টি এর একটা ইকুয়েশন দেওয়া থাকে। এখানে উল্টা, এখানে সময় সমান সমান সরণের একটা ইকুয়েশন দেওয়া আছে। আমি পড়ছি সরণ সময়ের একটা ইকুয়েশন দেওয়া থাকে, এই যে এরকম। এখানে আমি দেখতেছি উল্টা, এখানে সময় সমান সমান একটা সরণের ইকুয়েশন দিয়ে রাখছে। ভাই আমি তো এটা পারি না। দেখো, তোমাকে বলছে বস্তুটির সরণ নির্ণয় করো যখন বেগ শূন্য তখন সরণ কত হবে। তো আগে বেগ যখন শূন্য, বেগের ইকুয়েশন আগে বের করতে হবে। বেগ শূন্য কখন এটাকে বের করবো, তাহলে বেগের ইকুয়েশন লাগবে। দেখো তো, তোমাকে এটা বলছে যে টি ইকুয়ালস টু √x+5। এখন ভাই এরকম ইকুয়েশন তো কখনো দেখি নাই, তো যেই ইকুয়েশন দেখছো সেইটা বানায় ফেলো। তাহলে এই 5টাকে এপারে নিয়ে আসো, তাহলে t-5 ইকুয়ালস টু √x। তাহলে এক্স কত হবে? বর্গ করে ফেলো উভয় পক্ষকে, তাহলে রুট কেটে যায়, তাহলে এক্স থাকে শুধু, আর এপারে কত থাকে? t-5 হোল স্কোয়ার। তার মানে t-5 হোল স্কোয়ার মানে কত রে? t² - 10t + 25 a স্কোয়ার - 2ab + b স্কোয়ারের সূত্র। তাহলে এক্স সমান সমান এত। দেখো তো পায়ে গেল কি না? এক্সের সমীকরণ পাইছো, সরণের সমীকরণ পাইছো। এবার একটা পরিচিত আমাদের সমীকরণ একটা আসছে। আচ্ছা, তোমাকে বলছে যে বেগ শূন্য হয়। দেখো আমি একটা সমীকরণ পাইছি, আমার পরিচিত সমীকরণটা আমি এখানে পাইছি। হ্যাঁ, পরিচিত সমীকরণটা আমি এখানে পাইছি। তোমাকে বলছে যে বেগ যখন শূন্য হয় তাহলে বেগের ইকুয়েশন কত হবে? সরণের ইকুয়েশন এইটা, তাহলে বেগের ইকুয়েশন কি হবে? বেগের ইকুয়েশন কেমনে পায়? বেগ কেমনে আসে? সরণকে সময় দিয়ে ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে ডিফারেন্সিয়েশন করো সরণকে। সরণ কত রে? t² - 10t + 25। তাহলে এইখানে সমান সমান টি স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আসবে 2t, মাইনাস 10tকে ডিফারেন্সিয়েশন করলে আসবে 10। জানা কথা যে শুধু 10 থাকলো আর শুধু t আছে, তাহলে 10 t⁻1 মানে 1 এসে গুণ হবে, t এর পাওয়ার 0 হয়ে যাবে, 1 হয়ে যাবে। এটা তো একটু আগে আমরা দেখলাম। এটা আসবে 10 করে দেখো, 10 আসে এটা। আর ধ্রুবক প্লাস দিলাম, প্লাস 25 মানে কি? শুধু ধ্রুবকের ডিফারেন্সিয়েশন হয় 0, তাহলে 0 লেখার দরকার নাই। এটা কত আসতেছে? 2t - 10। বেগ আসতেছে কত? 2t - 10। তোমাকে বলছে যখন বেগ শূন্য হয়, তাহলে যখন বেগ শূন্য তখন এই পুরা বেগের মানটা শূন্য হবে। এটা বেগ না, ভি এটা না, তাহলে এটার মান হবে 0। 2t - 10 হয়ে যাবে 0। যদি 0 হয়
তাহলে 2t ইকুয়ালস টু এই -10 কে উপরে পার করে দাও 10, তাহলে t এর মান কত আসে 10/2, তাহলে t আসতেছে 5 সেকেন্ড। তার মানে এই সময়টায় এই যে 5 সেকেন্ডে আমার বেগ হচ্ছে 0। এখন বলছে বস্তুটির সরণ নির্ণয় করো যখন বেগ 0 হবে। যখন বেগ 0 মানে কি? যখন বেগ 0 মানে কি? অঙ্ক করে দেখলাম যে এটা মানে হচ্ছে 5 সেকেন্ড। তার মানে 5 সেকেন্ডে সরণ বের করতে বলছে। এই যে সরণের ইকুয়েশন, এখানে t এর মান 5 বসাও, তাহলে তো 5 সেকেন্ডে সরণ বের হয়ে যাবে। তাহলে 5 সেকেন্ডে সরণ কত হবে? t এর মান 5 বসাও, তাহলে t স্কয়ার মানে হচ্ছে 5 স্কয়ার মাইনাস 10t মানে 10 ইন্টু 5 প্লাস 25, দেখো কত আসে। 5 স্কয়ার মাইনাস 10 ইন্টু 5 প্লাস 25 আসবে আমাদের 0 মিটার। আসলো আমাদের 0 মিটার। দেখো এখানে কিন্তু 5টা অপশন। কয়টা অপশন? 5টা অপশন। সিকে রুয়েটে যখন একসাথে এমসিকিউ হইতো তখন 5টা অপশন থাকতো। সাইডটা হইলে তো আন্দাজে দাগা দেওয়া সহজ, 5টা হইলে আন্দাজে দাগা দেওয়া কঠিন, এই জন্য 5টা দিত, বুঝছো? আবার যদি ভুল করো তাহলে কিন্তু আবার নেগেটিভ মার্ক। সো এই ধরনের এমসিকিউগুলো যখন অ্যাডমিশন দিবা তখন একটু বড় এমসিকিউ মনে হইতে পারে, কিন্তু এগুলো কিন্তু সময় বেশি থাকে, যত ভয় পাওয়ার দরকার নেই। তো এই ছিল মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট যে টার্মগুলা। যেমন আমরা আজকে তো ত্বরণের আগ পর্যন্ত কভার করছি, আমরা বেগ, তাৎক্ষণিক বেগ এবং বেশ কিছু অঙ্ক দেখছি এটার। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ ত্বরণ নিয়ে অনেক কথাবার্তা বলবো। হ্যাঁ, ত্বরণের অনেক ক্লাস কনসেপ্ট আমরা সলভ করে ফেলবো, ঠিক আছে? তো এই ক্লাসটা কইরো, এটার স্লাইড যেটা সেটা কমেন্টে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো, মনে রাখবা ফিজিক্সে সেই ভালো করবে যে বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করবে। তুমি ক্লাস করছো, ক্লাস করে হয়তো সবগুলো অঙ্ক বুঝতে পারছো। যদি ক্যালকুলাস না পড়তা তাহলে হয়তো একটু বুঝতে অসুবিধা হইতে পারতো, বাট এমনভাবে পড়াইছি যদি ক্যালকুলাস না পড়ো অঙ্কগুলো সলভ করতে পারবা। ক্যালকুলাস পড়ে দেখবা জিনিসটা অনেক মজার আরও। তো অঙ্কগুলো তোমার নিজে প্র্যাকটিস করতে হবে। তুমি ক্লাসে দেখছো, ভুলে যাবে সব কিছু, নোট খাতায় রাখতে হবে, নিজে কয়েকবার করে অঙ্কটা করতে হবে। ক্লাস শেষ করেই সবগুলো অঙ্ক না দেখে নিজে একবার করতে হবে। এই জন্য স্লাইডটা ডাউনলোড করে রাখো, সেটা দেখে তুমি প্র্যাকটিস করো, ঠিক আছে? আর তোমার বইটা একটু উল্টে পাল্টে পড়ে দেখতে পারো। ভালো থেকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে? ওকে।